শুরুতেই দেখা যায় যে ইহানের মায়ের সঙ্গে শাওশাও বসে কথা বলছিল, আর সেই সময় ওখানে ইহান চলে আসে। ইহানের মা বলে যে শাওশাও, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব। যাই হয়ে যাক না কেন, আমার ছেলেটাকে কখনো ভুল বোঝো না, ও আসলেই অনেক ভালো মানুষ। তোমার যদি ওর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয় কখনো, তাহলে তুমি ওর সঙ্গে কথা বলেই মিটিয়ে নিও, দেখবে ওর সঙ্গে তুমি খুব ভালো থাকবে। এরপরে ইহান ওর মাকে ট্যাক্সিতে তুলে দেয় আর ওর মা ওখান থেকে চলে যায়। ইহান তারপর শাওশাওকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। শাওশাও বলে, এই কদিন আমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক ভেবেছি, তুমি সেই সময়টাতে অনেক কষ্ট পেয়েছিলে, তবে তুমি ভেবো না, আমি তোমাকে ওরকম কষ্ট কোনোদিনও দেব না। আমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে আমার যদি কখনো দেখা হয়, আমি ওকে থ্যাঙ্কস বলবো। ও যদি তোমাকে ছেড়ে চলে না যেত, তাহলে আমি তোমাকে পেতাম না। তাই যা হয়েছে সেটা নিয়ে আমি আর মন খারাপ করি না। ইহান বলে, আমি তোমাকে কখনো কষ্ট দেবো না শাওশাও, আমার সাথে যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। কথাটা শুনে শাওশাও অনেক খুশি হয়ে যায়, আর তারপর দুজনকে কিস করে। দুজনের মধ্যে একটু যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা তারা দুজনেই মিটিয়ে নেয়। ইহান তারপর ওখান থেকে ফেরার সময় ফুলের দোকানে ফুল দেখছিল, আর ঠিক উল্টো দিক থেকেই সেই সময় ইহানের এক্স গার্লফ্রেন্ড জিনরান আসছিল। ইহান দেখতে না পেয়ে নিজের মতো হেঁটে যায়। সেই সময় জিনরান ইহানকে ডাকে। ইহান আজকে 6 বছর পর ও সেই পুরনো এক্স গার্লফ্রেন্ডকে দেখছে। ইহান যেন জিনরানকে দেখে প্রচন্ড ভয় পায় আর ওখান থেকে ছুটতে পালিয়ে যায়, যেটা দেখে জিনরান খুব অবাক হয়ে যায়। ইহান তারপর সুয়ানের সঙ্গে দেখা করে আর সুয়ানকে বলে ও ছুটে পালিয়ে এসছে। সুয়ান বলে, তুই কি পাগল, তুই কেন ছুটে পালিয়ে এসছিস, তুই কি কোনো অন্যায় করেছিলি? ইহান বলে, আমি বুঝতে পারিনি আমি সেই সময় কি করব, তাই পালিয়ে এসেছিলাম। পরের দিন শাওশাও আবারও সাইকেল নিয়ে চলে আসে ইহানের কাছে, কারণ ও সাইকেল চালানো ইহানকে শিখিয়েই ছাড়বে। তাই আজকে ডবল সিটওয়ালা সাইকেল নিয়ে আসে শাওশাও, যাতে ইহান ব্যালেন্স কিভাবে রাখতে হয় সেটা শেখে। কিন্তু ইহানকে সাইকেল চালানো শেখানোটা খুবই কঠিন হয়ে পড়ছে শাওশাওয়ের। অন্যদিকে ইউনকে সেই ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ডাক্তার তখন ইউনকে জানিয়ে দেয় যে ইউন মা হতে পারবে না, কারণ যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুর সংখ্যা ইউনের শরীরে অনেকটা কম আছে। কথাগুলো শুনে ইউন ভীষণ কষ্ট পায়। ওর লুজেং এর ওপর সব থেকে বেশি রাগ হয় যে লুজেং এত বড় সত্যিটা ওর থেকে গোপন করে গেল। সেদিন রাতে বাড়ি ফিরে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন সকালে লুজেংকে দেখা যায় ও ঘুম থেকে উঠে ওর পাশে ইউনকে দেখতে পায় না, আর এমনকি জামা কাপড় যা ছিল আলমারিতে সেই সমস্ত কিছু নেই, যেটা দেখে লুজেং অনেক ভয় পেয়ে যায়। ইউনকে ফোন করতে থাকে কিন্তু ফোনেও পায় না। লুজেং এরপর সোজা চলে আসে ওর বাকি 3 বন্ধুর কাছে, এসে জানায় যে ইউন ওকে ছেড়ে কোথাও চলে গেছে। সবাই এটা শুনে ভাবে যে নিশ্চয়ই লুজেংই কিছু করেছে। লুজেং বলে, এইবার আমি কিচ্ছু করিনি, কিন্তু সবাই তো এটাই জানে যে লুজেং এর ভুলের কারণে ইউন নিশ্চয়ই কিছু করেছে, কারণ প্রত্যেকবার এটাই হয়ে আসছে। ওরা তখন বলে যে এই শহরে সব থেকে বড় বড় হোটেল 10টা আছে, আর যেহেতু ইউন অনেক বড় লোক তাই ও নিশ্চয়ই 5 স্টার হোটেলেই যাবে। তো ওরা 4 বন্ধুই তখন প্রত্যেকটা হোটেলে ফোন করতে থাকে আর ইউনের খোঁজ করতে থাকে। এমনই একটা হোটেলে ফোন করে জিয়াচেং খবর পেয়ে যায় যে ইউন সেই হোটেলে আছে। 4 জন মিলেই তখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে আর চলে আসে সেই হোটেলে। ওখানে এসে হোটেলের রিসেপশনিস্ট কিছুতেই ইউনের কোনো পার্সোনাল ইনফরমেশন দেয় না, কারণ এটা হোটেলের রুলস নয়। এই সময় লুজেং রিসেপশনিস্টের সঙ্গে অনেক ঝামেলা করতে থাকে। সেই সময় ওখানে ইউন আসে, আর ইউনকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে লুজেং অনেকটা নিশ্চিন্ত হয়। এরপর লুজেং ইউনের সঙ্গে দেখা করতে ওরই হোটেল রুমে চলে আসে। ইউন তখন একটা কথায় জানিয়ে দেয় যে সে লুজেংকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে লুজেং খুব অবাক হয়ে যায়, আর সেটা বিশেষ একটা গুরুত্ব দেয় না, কারণ ইউন এর আগেও অনেকবার ডিভোর্স চেয়েছে। কিন্তু এবার যেন ইউন ভীষণ সিরিয়াসলি কথাটা বলছে। লুজেং অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউন কিছুতেই মানতে চায় না কিছু। লুজেং বলে, তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ সেটা কি আমি জানতে পারি? ইউন বলে, তুমি কেন আমাকে বলোনি আমি কোনোদিনও মা হতে পারবো না? লুজেং বলে, একটা বাচ্চা আমার কাছে অতটা বেশি ইম্পর্টেন্ট নয় যতটা তুমি আমার কাছে ইম্পর্টেন্ট। ইউন বলে, কিন্তু একটা বাচ্চা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ইউন শেষমেশ ডিভোর্সই চায়। লুজেংয়ের খুব কষ্ট হয় আর রাগ করে ওখান থেকে চলে যায় কান্না করতে করতে। আর ইউন বসে কান্না করতে থাকে। আসলে ইউন লুজেংয়ের জীবনে থেকে লুজেংয়ের জীবনটা নষ্ট করতে চায় না। বাড়িতে এসে লুজেংয়ের একা একা কিছুই ভালো লাগে না। যে বাড়িটাতে সবসময় ইউনের সঙ্গে থেকে এসেছে সেখানে আজকে বড্ড একা। পরের দিন লুজেং ওর বাকি বন্ধুদের জানিয়ে দেয় যে ইউন কেন আসলে ওকে ছেড়ে চলে গেছে। সুয়ান বলে, ইউন আমাকে ফোন করেছে, ডিভোর্স পেপার রেডি করতে বলেছে। লুজেং বলে, ইউন যা বলছে তুই সেটাই কর।
এটা শুনে সুয়ান আর ইহান খুব অবাক হয়ে যায়। সুয়ান ভাবতে থাকে যে ওর বন্ধু ডিভোর্সটা যে কোনোভাবে হোক আটকাতে হবে। পরের দিন সকালে জিনরান চলে আসে লুজেং এর সঙ্গে দেখা করতে। লুজেং তো জিনরানকে দেখে অনেক অবাক হয়ে যায়। জিনরান তখন লুজেং এর থেকে একটা হেল্প চায়। সেই সময় জিনরানের একটা বাচ্চা ছেলে যার নাম কাইজে সে ওখানে চলে আসে। এটা জিনরানের নিজের ছেলে। লুজেং জিনরানের ছেলেকে দেখে খুব অবাক হয়ে যায় যে জিনরানের ছেলেও হয়ে গেছে। লুজেংকে বাইরে থেকে দেখছিল বসে বসে ইউন, আর ওর খুব কষ্ট হচ্ছিল অন্য একজন মহিলার সঙ্গে লুজেংকে দেখে। অন্যদিকে সুয়ান সে জিয়ালিনকে মেসেজ করে উইচ্যাটে, কিন্তু দেখে যে জিয়ালিন আসলে সুয়ানকে ব্লক করে দিয়েছে। এটা দেখে সুয়ানের খুবই মন খারাপ হয়ে যায়। সেদিনই রাত হয়ে গেলে জিনরানকে দেখা যায় ও সেই সময় ইহানের বাড়ির সামনে এসে অপেক্ষা করছিল। আসলে লুজেংয়ের থেকে ইহানের বাড়ির ঠিকানাটা জিনরান পেয়ে গেছে। ইহান যখন নিজের বাড়ির দিকে আসছিল সারাদিন কাজ করে, তখন জিনরানকে ওর বাড়ির সামনে দেখে খুব অবাক হয়ে যায়। জিনরান বলে, ইহান তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ইহান পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে জিনরান ইহানের হাতটা ধরে। জিনরান বলে, আমাকে এইভাবে অ্যাভয়েড করো না। ইহান বলে, কি বললে তুমি? জিনরান বলে, আমি বললাম আমাকে অ্যাভয়েড করো না। ইহান বলে, এই কথাটা তুমি কি করে বলতে পারছো? তুমি আমাকে অ্যাভয়েড করে চলে যেতে পারো আর আমি তোমাকে অ্যাভয়েড করতে পারি না? এতগুলো বছরের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে হঠাৎ করে আমার বাড়ির সামনে আজকে কি করছো তুমি? এত রাতে তুমি কি আমার সঙ্গে মজা করতে এসেছো? জিনরান বলে, ইহান আই এম রিয়েলি সরি। আমি জানি আমি এখন তোমাকে যাই বলি সেটা তোমার ইউজলেস বলে মনে হবে, কিন্তু তোমাকে আমার বিশ্বাস করতে হবে একটু। এতগুলো বছরে আমিও তোমার মতোই কষ্ট পেয়েছি। ইহান বলে, খুব ভালো, কষ্ট পেতে থাকো। কথাটা বলে ইহান নিজের মতো বাড়িতে চলে যায়। ইহান জিনরানের কোনো কথাই শুনল না। ঘরের ভেতর ঢুকে ইহানের তখন প্রচন্ড বিরক্তি লাগছিল। আজকে এতগুলো বছর পর ও জিনরানের সঙ্গে কথা বলল। পরের দিন সকাল হয়ে গেলেই শাওশাও ঘুম থেকে উঠে আসে আর হঠাৎ করেই কিছু একটা দেখে চমকে ওঠে, কারণ ওখানে বসেছিল ইহান। শাওশাও বলে, তুমি কি করছো এখানে? ইহান বলে, আমি তোমাকে মিস করছিলাম। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর তোমায় ডিস্টার্ব করিনি। ভাবছিলাম তুমি কি তো কিছুক্ষণ পরে উঠবেই। সকাল সকাল ইহানকে দেখে শাওশাও তো খুব খুশি হয়ে যায়। ইহান বলে, তোমার উইকেন্ডে প্ল্যান কি? শাওশাও বলে, সেরকম কিছুই না। ইহান বলে, তাহলে চলো আমরা একটা ট্যুরে যাই। শাওশাও বলে, ঠিক আছে। ইহান বলে, তাহলে চলো এখনই। এটা শুনে শাওশাও অবাক হয়ে যায়। ইহান তারপর শাওশাওকে নিয়ে বেরিয়ে যায় ট্যুরে। কিন্তু ইহানের মুখটা একদম গোমরা ছিল, কারণ গত রাতে ওর জিনরানের সঙ্গে কথা হয়েছিল, সেই জন্যই। শাওশাও বলে, তোমার কি কিছু হয়েছে? ইহান বলে, কিছুই না। ইহান একবারও এটাও জানায় না যে জিনরান ফিরে এসেছে, জিনরানের সঙ্গে ওর দেখা হয়েছে। এই সমস্ত কিছু ও শাওশাওয়ের থেকে লুকিয়ে যায়। এরপর ওরা দুজনে একটা খুব সুন্দর জায়গায় চলে আসে আর ইহান ওখানে বারবিকিউ বানাচ্ছিল। ওটাই তখন শাওশাও খেতে আসে। ইহান বলে, এটা এখনো হয়নি, তুমি এখনই খাবে কি করে? শাওশাও বলে, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। তুমি জানো আমিও দারুণ বারবিকিউ বানাতে পারি। ইহান বলে, সত্যি? তাহলে তুমি তোমার স্কিল দেখাও, দেখি তো কেমন বারবিকিউ বানাতে পারো তুমি। ইহান তখন দূরে বসে পড়ে আর শাওশাও সেই বারবিকিউ বানানো শুরু করে। কিন্তু শাওশাও বারবিকিউ কিভাবে রোস্ট করে সেটাই করতে পারছিল না, আর সেটা ইহান দেখেই বুঝতে পেরে যায়। আর এইসব করার চক্করেও আবার আগুনও লাগিয়ে ফেলে। ইহান বলে, তোমার হাতের বারবিকিউ খেতে গেলে মনে হয় আজকে সারা রাত না খেয়েই থাকতে হবে। এটা শুনে শাওশাও রেগে যায়। এরপর ইহান এসে শাওশাওকে শেখাতে থাকে কি করে বারবিকিউ রোস্ট করতে হয়। ইহান তখন শাওশাওকে কিস করে আর তাতে করে শাওশাও খুব খুশি হয়ে যায়। তারপরে ওরা দুজনকে আবারও কিস করতে থাকে, আর এতক্ষণ কিস করার চক্করে সমস্ত বারবিকিউ আগুনে বেশি রোস্ট হয়ে পুড়ে যায়। দুজনে আর কি করবে, সেই পোড়া বারবিকিউ খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে। রাত হয়ে গেলে শাওশাও স্নান করে একটা বাথরোব পরে বেরিয়ে আসে। আর ইহান যখন শাওশাওর দিকে তাকায় তখন শাওশাও তো খুবই লজ্জা করছিল। এমনিতেই ওরা দুজনে আজকে একই রুমে রাত কাটাবে। শাওশাও বলে, আমার হয়ে গেছে, এবার তুমি যাও। ইহান বলে, হঠাৎ করে তুমি এত লজ্জা পাওয়া শুরু করলে কেন? আমরা একই রুমে থাকবো বলে? ঠিক আছে, আমি জানি তুমি ওপরে শোবে, আমি নিচে শোবো। এরপরে ইহান চলে যায় স্নান করতে, আর শাওশাও অপেক্ষা করতে থাকে কখন ইহান স্নান সেরে বেরোবে। কিছুক্ষণ পরে শাওশাও ঘুমিয়েও যায়, আর ইহান দেখে যে শাওশাও ঘুমিয়ে গেছে। জিনরানের ব্যাপারটা নিয়ে ইহান এখনো অনেকটা চিন্তায় আছে, সেই জন্য শাওশাও ঘুমিয়ে থাকলে ও একা একাই ড্রিঙ্ক করতে থাকে। হঠাৎ করেই শাওশাও সেই সময় ঘুম থেকে উঠে পড়ে আর ইহানকে দেখে ড্রিঙ্ক করছে। শাওশাও এসে তখন ইহানকে জড়িয়ে ধরে। শাওশাও বলে, তুমি এরকম একা একা দাঁড়িয়ে ড্রিঙ্ক করছো কেন? মনে হচ্ছে তুমি আমার থেকে কোনো কিছু গোপন করছো। ইহান বলে, সরি, আর একা একা ড্রিঙ্ক করবো না। শাওশাও বলে, তোমার কি কিছু হয়েছে? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি খুশি নই।
ইহান বলে সেরকম কিছুই হয়নি, তুমি এসব নিয়ে বেশি ভেবো না। শাওশাও বলে তোমাকে একা একা ড্রিঙ্ক করতে দেখে আমার খুব খারাপ লাগে, আমি এটাও দেখতে পারি না যে তুমি এরকম কষ্ট পাও। ইহান বলে আমি তোমায় প্রমিস করছি আমি আর একা ড্রিঙ্ক করব না। শাওশাও তখন অনেকটা ইমোশনাল হয়ে যায় আর বলে আমার এটা কেন মনে হচ্ছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না? ইহান বলে কি উল্টোপাল্টা ভাবছো তুমি? শাওশাও বলে তুমি কি আমায় ভালোবাসো? ইহান তখন শাওশাওর গালে কিস করে। ইহান বলে আমি কিন্তু তোমাকে প্রথমে ভালোবেসেছিলাম। শাওশাও তখন সেও ইহানকে জড়িয়ে ধরে আর দুজনের অনেক কাছাকাছি আসে আর দুজনে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। এরপরে লুজেং জানায় জিয়াচেংকে যে জিনরানের সঙ্গে ইহানের দেখা হয়েছে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় জিয়াচেং। লুজেং বলে জিনরান আগের থেকেও আরো বেশি সুন্দরী হয়ে গেছে। লুজেং তখন বলে জিনরানের তো একটা ছেলেও আছে। জিয়াচেং বলে ওর বয়স কত? লুজেং বলে ওই 5-6। জিয়াচেং বলে 5 নাকি 6? লুজেং বলে আমি কি করে জানবো, 5 আর 6 বছর সব বাচ্চাই তো একই দেখতে। সুয়ান বলে 5 আর 6-এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, 6 বছর আগেই কিন্তু জিনরানের সঙ্গে ইহানের ব্রেকআপ হয়েছে। লুজেং বলে তুই কি বলতে চাইছিস? আসলে সবাই ভাবছে হয়তো এই বাচ্চাটাই ইহানের হবে, কারণ 6 বছর আগে যদি ইহানের সঙ্গে ব্রেকআপ হয় জিনরানের আর ওর বাচ্চার বয়স যদি এখন 5-6 হয় তাহলে তো ব্যাপারটা একদম পরিষ্কার। এটা নিয়েই ওরা তিনজন মিলে অনেক চিন্তা করতে থাকে। সেদিন রাতে লুজেং এর সঙ্গে ইউন দেখা করতে আসে। ইউন বলে সে সত্যি সত্যি এই সম্পর্কটাকে শেষ করতে চায়। কথাটা বলে ওর হাতের আংটিটা খুলে টেবিলের ওপর রাখে, যেটা বিয়ের পর এই প্রথম ইউন করলো। আর এটা দেখে লুজেং আজকে অনেক কষ্ট পেয়েছে, কারণ লুজেং কখনো ভাবতেও পারেনি ইউনকে ছাড়া সে থাকবে। তাই লুজেং সেই সময় অনেক কান্না করতে থাকে। পরের দিন সুয়ানকে দেখা যায় ও সেই সময় ল ফার্মে চলে আসে আর ওখানে ও দেখতে পায় একটা ডিভোর্স পেপার, যেটাতে দেখা যাচ্ছে ইউন আর লুজেং দুজনেই সাইন করে দিয়েছে। আর এটা দেখে সুয়ান একেবারে অবাক হয়ে যায়। আসলে লুজেং সাইন করে ডিভোর্স পেপারটা সুয়ানের ল ফার্মে এসে রেখে গেছে। অন্যদিকে শাওশাওকে দেখা যায় ও জিয়ালিনের সঙ্গে দেখা করতে এসেছে ক্লাউডস ক্যাফেতে। শাওশাও জিয়ালিনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুই কি চিনিস ইহানের এক্স গার্লফ্রেন্ডকে? জিয়ালিন বলে অনেক বছর আগে দেখেছি আর 2-1বারই দেখেছি, বেশি নয়। শাওশাও বলে আচ্ছা ওকে কেমন দেখতে? জিয়ালিন বলে খুব সুন্দর দেখতে, ভীষণ স্মার্টও ছিল। এটা শুনে শাওশাওর মনটা খুব খারাপ হয়ে যায় যে শাওশাওর থেকেও দেখতে সুন্দর। জিয়ালিন বলে তবে আমার কাছে কিন্তু তুমি বেশি সুন্দর। যাই হোক এটা অনেক বছর আগের কথা, তুমি ইহানের এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আবার ঝগড়া করো না নিজেদের মধ্যে। শাওশাও খালি হাসে, কিছুই বলে না। কিছুক্ষণ পরে জিনরানকে দেখা যায় ও এসেছে ইহানের অফিসের সামনে আর তার পরপরই ওখানে শাওশাও চলে আসে ইহানের সঙ্গে দেখা করতে। শাওশাও ইহানের জন্য লাঞ্চ নিয়ে এসেছে আর দুজনেই তখন এইভাবে ইহানের জন্য অপেক্ষা করছিল। আর শাওশাও তো যেহেতু জিনরানকে আগে দেখেনি তাই চিনতেও পারছে না। যখনই ইহান ওখানে চলে আসে তখনই শাওশাও ইহানের দিকে এগিয়ে আসে আর ইহান দেখতে পায় শাওশাওর পেছনে জিনরান দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইহানের মুখ গোমরা দেখে শাওশাও পেছনে তাকিয়ে দেখতে পায় জিনরানকে। আর জিনরানকে দেখে শাওশাও একেবারে অবাক হয়ে যায় আর আন্দাজ করতে পারে এই মেয়েটাই হচ্ছে ইহানের এক্স গার্লফ্রেন্ড। জিনরান তখন ইহানের সঙ্গে আসে কথা বলতে। ইহান বলে তুমি কি চাও বলো তো? জিনরান বলে আজকে আমি তোমার কাছে সরি চাইতে এসেছি। ইহান বলে তুমি জানো তুমি কি করছো? এই মুহূর্তে তুমি শুধু আমাকে কষ্ট দিচ্ছ না, সাথে সাথে আমার গার্লফ্রেন্ডকেও কষ্ট দিচ্ছ। জিনরান তখন পেছনে তাকিয়ে বুঝতে পারে শাওশাও হচ্ছে ইহানের এখন গার্লফ্রেন্ড। জিনরান বলে সরি, আমি জানতাম না এটা তোমার গার্লফ্রেন্ড। ইহান বলে তুমি যদি মন থেকে সত্যি সরি হয়ে থাকো তাহলে প্লিজ আমার সামনে আর এসো না। শাওশাও দূর থেকে ওদের দুজনের এই সমস্ত কথাগুলোই শুনছিল। ইহান তখন শাওশাওকে নিয়ে অফিসের ভেতরে ঢুকে যায়। জিনরান তখন এটা দেখে খুব কষ্ট পাচ্ছিল, বোঝা যায় যে জিনরান এখনও ইহানকেই ভালোবাসে। শাওশাও অফিসের ভেতরে এসে ইহানের লাঞ্চটা রেডি করছিল আর ইহান তো বুঝতেই পারে শাওশাওর মন আজকে অনেক খারাপ। ইহান বলে তুমি কি আমার উপর খুব রেগে আছো? কিন্তু শাওশাও কোনো কথার উত্তর দিচ্ছিল না। ইহান তখন শাওশাওর পাশে এসে বলে তোমার যদি আমার উপর রাগ হয় তুমি আমাকে বকতে পারো, যদি তোমার ভালো লাগে তুমি আমাকে মারতেও পারো। শাওশাও বলে আমি নিজেই জানি না আমার এখন কি হচ্ছে, তবে হ্যাঁ আমার এখন খুব বিরক্তি লাগছে সব কিছুতে। তবে তুমি চিন্তা করো না, আমি রাগ করিনি। আচ্ছা তোমাদের আগেও দেখা হয়েছে তাই না? ইহান তখন সত্যি বলে দেয় যে হ্যাঁ। শাওশাও বলে তাহলে তুমি আমাকে একটাবার বললে না কেন? ইহান বলে আমি ভেবেছিলাম যে এটা তোমাকে না বললেও হবে, আর বললে হয়তো তুমি আরো মন খারাপ করবে, তাই বলিনি। শাওশি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার থেকে আর এমন কোনো কথা থাকবে না যেটা আমি তোমার থেকে লুকিয়ে রাখবো। কথাটা শুনে শাওশাও খুশি হয়।
এরপর দুজন মিলে একসাথে বসে লাঞ্চ করতে থাকে। লাঞ্চ হয়ে গেলে শাওশাও অফিস থেকে বেরিয়ে আসে। ও যতই দেখাক না কেন ওর কিচ্ছু হয়নি, মন খারাপ হয়নি, রাগ হয়নি, কিন্তু ভেতর থেকে শাওশাওর মনটা অনেক খারাপ। শাওশাও বাড়িতে এসে ইউয়েনকে সমস্ত কিছু বলে। ইউয়েন তো জেনে একেবারে অবাক হয়ে যায় যে 6 বছর পর ইহানের এক্স গার্লফ্রেন্ড আবার ফিরে এসেছে, আর সেই জন্য শাওশাওর মনটা অনেক খারাপ। ইউয়েন বলে, তুই ইহানের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দে, কম করে 3 দিন। দেখ ইহান তোর জন্য পাগলামি করে কিনা, তাহলেই তুই বুঝতে পারবি ইহান তোকে ভালোবাসে কিনা। অন্যদিকে সুয়ান, জিয়া, চেং আর ইহানকে দেখা যায় ওরা 3 জন মিলে তখন ভীষণ চিন্তা করছিল লু জেংয়ের জন্য, কারণ লু জেং ইউনকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তখনই লু জেং ওখানে আসে আর এমন একটা ভাব দেখাতে থাকে যেন কিছুই হয়নি। তবে ওর বাকি 3 বন্ধুরা জানে লু জেং ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। ইহান বলে, তুই সাইন করেছিস কেন ডিভোর্স পেপারে? লু জেং বলে, যদি কেউ আমার সঙ্গে থাকতে না চায় তাহলে আমি কেন তাকে জোর করব। এই কথাটা শুনে ওরা কেউ আর বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না। লু জেংয়ের জন্য ওখানে সবারই অনেক খারাপ লাগে। পরের দিন সকালে ইহান ক্লাউডস ক্যাফেতে এসে কফি খাচ্ছিল। ঠিক সেই সময় ওখানে একটা বাচ্চা ছেলে চলে আসে। দেখা যায় এটাই সেই বাচ্চাটা যে জিনরানের ছেলে। কাইজে তখন ইহানকে ওর সঙ্গে খেলতে বলে, সেই জন্য ইহান সেও তখন বাচ্চাটা মানে কাইজের সঙ্গে খেলা শুরু করে। ঠিক ওই সময় জিনরানকে দেখা যায়, আর জিনরান যখন দেখতে পায় ইহানের সঙ্গে কাইজে খেলা করছে এটা দেখে ও খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় জিনরান চলে আসে কাইজের কাছে আর ইহানকে বলে এটা ওরই ছেলে। এটা দেখতে পেয়ে ইহান খুব অবাক হয়ে যায়, কারণ ইহান তো জানতোই না জিনরানের একটা ছেলেও আছে। এখন আসল কথাটা হচ্ছে জিনরানের এই ছেলেটা সত্যি সত্যি কি ইহানের, আর সেটা বলার জন্যই কি জিনরান বারবার করে ইহানের কাছে আসছিল, কিন্তু ইহান জিনরানের কোনো কথাই শুনছে না। ইহান তখন আর কোনো কথা না বলে ওখান থেকে অফিসে চলে যায়, আর জিনরান মন খারাপ করে ইহানের দিকেই তাকিয়ে থাকে। অফিসে যখন ইহান এসে বসেছিল তখন ও কিছু একটা নিয়ে খুব চিন্তিত। সেই সময় ওখানে শাওশাও হন্তদন্ত হয়ে চলে আসে আর বলে, তুমি কি আমার এক্স বয়ফ্রেন্ড হতে চাও? ইহান খুব ভয় পেয়ে বলে, না। শাওশাও বলে, তাহলে সকাল থেকে তুমি আমার সঙ্গে একটাও কন্ট্যাক্ট করোনি কেন? আমি তোমার সঙ্গে ইচ্ছে করে কন্ট্যাক্ট করিনি, তাই বলে তুমিও করবে না? ইহান বলে, কাল রাতে আমি তোমাকে ফোন করলাম কিন্তু তুমি ফোন ধরলে না। আমি ভেবেছি তুমি ঘুমিয়ে গেছো, ভাবলাম সকালবেলা উঠে তুমি নিজেই হয়তো আমাকে কল করবে। শাওশাও বলে, ও আচ্ছা, তাও ঠিক। ইহান বলে, কিন্তু দাঁড়াও, তুমি যে বললে তুমি ইচ্ছে করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করনি, এটার কারণ কি? শাওশাও তো কন্ট্যাক্ট করেনি ইউএনের কথা মতো। ইউএন বলেছিল কন্ট্যাক্ট না করতে, কিন্তু শাওশাও আবার 3 দিন ইহানের সঙ্গে দেখা না করে কথা না বলে থাকতেই পারছে না, তাই তো চলে এলো। ইহান বলে, তুমি কি আমাকে তোমার এক্স বয়ফ্রেন্ড বানাতে চাও? শাওশাও বলে, না, আসলে তোমার এক্স গার্লফ্রেন্ড এসে গেছে তো, তাই আমি তোমাকে টেস্ট করছিলাম। ইউএন আমাকে বলেছে তোমার সঙ্গে কিছুদিন যোগাযোগ না রাখতে, তুমি আমার জন্য চিন্তা করো কিনা, কিন্তু দেখো আমি না করে থাকতেই পারলাম না। এই সব কথা শুনে ইহান তখন হাসতে থাকে। শাওশাও তখন ইহানের খুব কাছে চলে আসে আর ইহানের মুখটা চেপে ধরে। শাওশাও বলে, তুমি যদি আমি থাকা সত্ত্বেও অন্য কোনো মেয়ের কথা ভেবেছো না, তাহলে তোমাকে মেরে দেব, তুমি শুধুমাত্র আমার। ইহান তখন শাওশাওকে নিজের কোলে বসিয়ে নেয় আর বলে, বুঝেছি। এটা শুনে শাওশাও তো খুব খুশি হয়ে যায়। রাত হয়ে গেলে জিয়ালিনকে দেখা যায় ও বাড়িতে বসে খুব বোর হচ্ছিল। সেই সময় ও শাওশাওকে ফোন করে আর তারপরেই জিয়ালিন চলে আসে শাওশাওয়ের বাড়িতে। কিন্তু জিয়ালিনের মনটা তো অনেক খারাপ, কারণ সুয়ানের সঙ্গে ওর কোনো দেখাও হয় না, কথাও হয় না। জিয়ালিন বলে, তুমি একবার সুয়ানকে ফোন করে জিজ্ঞাসা করো না ও কোথায় আছে। তখনই সেদিন অফিস সেরে ইউএন বাড়িতে ফিরে আসে। ইউএনকে দেখে শাওশাও তখন ওখান থেকে নিজের রুমে চলে যায়। জিয়ালিন বলে, সেদিন তুমি সুয়ানের সঙ্গে তোমার বান্ধবীকে আলাপ করিয়েছিলে বলে আমার সেদিন খুব রাগ হয়েছিল তোমার উপর। ইউএন বলে, ও সেদিন ওই জন্য তুমি এত রেগে গেছিলে? তা আমি কি করে জানবো তুমি যে সুয়ানকে পছন্দ করো? আমি তো এটা পরে শাওশাও থেকে জানতে পেরেছি। এসব কথা বলে ইউএন সেও ওখান থেকে উঠে চলে যায় নিজের রুমে। এদিকে জিয়ালিন খুব চিন্তিত হয়ে যায় যে সুয়ান কোথায়, কেউ তো ফোন করলো না ওকে। জিয়ালিন তখন নিজেই সুয়ানকে মেসেজে বলে, কোথায় আছো তুমি? অন্যদিকে সুয়ানকে দেখা যায় ও সেই সময় একজন কলিগের সঙ্গে কথা বলছিল কিছু আইনি ব্যাপারে। আর এই যে কলিগ মেয়েটা, এ আবার প্রথমেই সুয়ানকে পছন্দ করে ফেলে। অন্যদিকে রুমের ভেতরে এসে শাওশাওয়ের মনে পড়ে যায় জিয়ালিন ওকে কল করতে বলেছিল সুয়ানকে। শাওশাও তখন সুয়ানকে কল করে। শাওশাও বলে, কোথায় আছো তুমি? সত্যি বলতে জিয়ালিন আমাকে তোমায় কল করতে বলেছে, তোমার সঙ্গে ওর দেখা করার খুব ইচ্ছে। এটা শুনে সুয়ান অবাক হয়ে যায় আর ফোনটা রেখেই সুয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়।
অন্যদিকে জিয়ালিনকে দেখা যায় ও তখন চারিদিকে সুয়ানকেই খুঁজছিল, আর অফিসের কাছে রেস্টুরেন্টেও এসে দেখে যে ওখানে কোথাও সুয়ান নেই। জিয়ালিন তখন সেই রেস্টুরেন্ট থেকে মন খারাপ করে বেরিয়ে আসে, আর বাইরে দাঁড়াতে ও দেখতে পায় ওখানে সুয়ান এসেছে। সুয়ান এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিয়ালিন বলে, তুমি এখানে কি করছো? সুয়ান বলে, আমি তোমাকে আগে জিজ্ঞাসা করেছি। জিয়ালিন বলে, আমি একজনকে খুঁজতে এসেছি। সুয়ান বলে, তাকে কি পেয়েছো? জিয়ালিন তখন কিছু বলে না, কারণ জিয়ালিন তো সুয়ানকে খুঁজতেই এখানে এসেছে। সুয়ান বলে, তুমি কেমন মানুষের সঙ্গে আজকাল মেশা শুরু করেছো যে তোমাকে এত রাতে রাস্তার পাশে অপেক্ষা করায়? জিয়ালিন বলে, সেটা তো আমার ব্যাপার, আমি কার সঙ্গে মিশবো না মিশবো। তুমিও তো অনেক মেয়ের সঙ্গে এই রেস্টুরেন্টে ডিনার করতে আসো, আমি কি কিছু বলেছি? সুয়ান বলে, আজকে আমি একজন কলিগের সঙ্গে ডিনার করতে এসেছিলাম। তুমি বলেছিলে তুমি নাকি আমাকে আর ভালোবাসো না, তাহলে কেন তুমি আমার সামনে বারবার আসো? জিয়ালিন বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভোলার চেষ্টা করি না? আমি যখন স্কুলে পড়তাম সেই সময় থেকে আমি তোমায় ভালোবাসতাম। যখন শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি এখনও কষ্টই পেয়ে চলেছি। আমি ভেবেছিলাম যে 6 বছর আগে তুমি তোমার স্ত্রীকে হারিয়েছো, হয়তো তুমি এখন আগে থেকে কিছুটা বেটার আছো, কিন্তু না, তুমি তোমার পুরনো অতীতকে কিছুতেই ভুলতে চাও না। এখনো পর্যন্ত প্রত্যেকটা দিনেই 12 বছর ধরে আমি খালি তোমাকেই ভোলার চেষ্টা করে যাই। জানি না কোনোদিনও সম্পূর্ণ ভুলে থাকতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, সমস্ত কিছু করতে পারি, তাই প্লিজ তুমি আমাকে এখন বলতে এসো না কোনটা আমার করা উচিত আর কোনটা উচিত না। আমি যাই করি না কেন তোমার তো তাতে কিছু যায় আসে না। কথাগুলো বলে জিয়ালিন যখনই ওখান থেকে চলে যাচ্ছিল, সুয়ান জিয়ালিনের হাতটা ধরে টানে। জিয়ালিন তখন সুয়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তারপর জিয়ালিন সুয়ানের থেকে অনেকটা দূরে সরে যায় আর বলে যে তুমি আমার হাত এইভাবে ধরতে পারো না, সেই অধিকারই তোমার নেই। কথাটা শুনে সুয়ানের সেই সময় অনেক কষ্ট হয়। সুয়ান বলে, তুমি একদম ঠিক বলেছ, আমিও তোমাকে ভালোবাসি, পাগলের মতোই ভালোবাসি, সারাক্ষণ শুধু তোমাকে নিয়েই ভাবি। কিন্তু তাতে কি, তোমার দাদা আমাকে অনেক বিশ্বাস করে। আমি তোমার দাদাকে প্রমিস করেছি আমি তোমার জীবনে কখনো আসবো না, তাহলে এখন আমি কি করব? আমার তো আর কিছু করারই নেই। জিয়ালিন বলে, তাহলে আর কি, তুমি আমার সঙ্গে কথা বলতে এসো না। কথাটা বলে জিয়ালিন কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। জিয়ালিন যখন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল তখন ওর খুব কষ্ট হচ্ছিল সুয়ানের কথা ভেবে, আর তারপরেই ও অনেক অনেক কান্না করছিল। যে ইয়েহান ওর বাড়িতে তখন রান্না করছিল, আর ঠিক সেই সময় শাওশাও ওর বাড়িতে চলে আসে। শাওশাও এসেই তখন ইয়েহানকে জড়িয়ে ধরে ওকে কিস করে। ইয়েহান বলে, তোমাকে আজকে অনেক খুশি খুশি লাগছে। শাওশাও বলে, আজকে আমার বয়ফ্রেন্ড আমার জন্য রান্না করছে, আমি তো খুশি হবই। শাওশাও তখন ওদের দুজনের খুব সুন্দর একটা ছবি বাঁধিয়ে নিয়ে এসেছে, যাতে ইয়েহানের বাড়িতে এটা সবসময় থাকে, আর এই গিফটটা ইয়েহানের অনেক পছন্দ হয়। তারপর দুজন মিলে আবার রান্না করতে শুরু করে। এই সময় ইয়েহানের ফোনে লুজেং কল করে। ইয়েহান কাজ করছিল বলে শাওশাও তখন ফোনটা স্পিকারে দেয়। লুজেং বলে, একটা এমার্জেন্সি হয়ে গেছে। ইয়েহান বলে, কি হয়েছে? লুজেং বলে, জিনরান ওর ফটোশ্যুটের কাজে একটু বেরিয়েছে, কিন্তু ওর ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, ও আমার কাছে হেল্প চেয়েছে, কিন্তু আজকে আমি আমার এই ক্যাফেটা নিয়ে বড্ড ব্যস্ত আছি। তুই একটু আমাকে হেল্প করতে পারবি? তুই জিনরানের ছেলেটাকে একটু দেখতে যেতে পারবি? বাচ্চাটা সত্যি অনেক শরীর খারাপ। শাওশাও এটা শুনে খুব মন খারাপ হয়ে যায়। ইয়েহান বলে যে ওর ছেলে শরীর খারাপ, তো আমি গিয়ে কি করব, আমি যেতে পারবো না। কথাটা বলে ইয়েহান শাওশাওকে ফোনটা কেটে দিতে বলে। শাওশাও ফোনটা কেটে দেওয়ার পর বলে, তুমি যাও, একবার গিয়ে দেখে আসো, তোমার যাওয়া উচিত। ইয়েহান তবুও যেতে চায় না। শাওশাও বলে, যাও না, বাচ্চাটার শরীর খারাপ, বাচ্চাটার তো কোনো দোষ নেই। তো ইয়েহান তখন শাওশাওয়ের কথাতে রাজি হয়ে যায়। ইয়েহান বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এরপর ইয়েহান চলে আসে কাইজে মানে জিনরানের ছেলের কাছে। ওষুধ খাওয়ানো হয়েছে, জল পড়তেও দেওয়া হয়েছে, কিন্তু কাইজের টেম্পারেচারটা কিছুতেই নামছে না। কিছুক্ষণের মধ্যেই লুজেং, সুয়ান আর জিয়াচেং ওখানে চলে আসে, আর তারপর 4 জন মিলেই ওই বাচ্চাটার অনেক টেক কেয়ার করতে থাকে, যাতে বাচ্চাটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর এভাবে অনেকটা সময় পেরিয়ে গেলে বাচ্চাটার টেম্পারেচারটা নর্মালে চলে আসে। ইয়েহান তখনও কাইজের পাশে বসেছিল, আর দূরে দাঁড়িয়েছিল জিয়াচেং, সুয়ান আর লুজেং। ওরা 3 জন মিলে তখন বলা বলি করে যে তোরা কি দেখেছিস, কাইজিকে কিন্তু অনেকটা ইয়েহানের মতোই দেখতে, চোখ দুটো অনেকটা একই, গাল দুটো তো একদমই একই। সুয়ান বলে, এটা কি তাহলে সত্যি সত্যি ইয়েহানের ছেলে? ইয়েহান বলে, তোরা ফিস করে বললেও তোদের সব কথা আমি শুনতে পেয়েছি, তোরা এইসব ভাবছিস কেন উল্টো পাল্টা? আমি বলছি একদম না। এটা শুনে ওই 3 বন্ধু ভীষণ নিশ্চিন্ত হয়। তারপরে ওরা 3 জন ওখান থেকে চলে যায় নিজেদের কাজে।
অন্যদিকে শাওশাওকে দেখা যায় অনেক রাত হয়ে গেছে, তবু ও এখনো ইয়েহানের বাড়িতে ওর জন্যই অপেক্ষা করছে, কিন্তু ইয়েহান এখনো ফিরল না। অন্যদিকে জিনরান তখন খুব তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে আর ইয়েহানকে অনেকবার করে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ ইয়েহান আজকে ওর ছেলের অনেক যত্ন করেছে। ইয়েহান বলে আমি এখানে একা ছিলাম না, ওরা 3 জনও এসেছিল, তারপর আবার কাজের জন্য চলে গেছে। জিনরান বলে ওদেরকে বলে দিও আমি সবাইকে একদিন ডিনার ট্রিট দেবো। ইয়েহান বলে ওর টেম্পারেচার নর্মাল চলে এসেছে, তবু একবার হসপিটালে চেক আপ করে নিলে ভালো হয়। জিনরান বলে আমি কালকে সকালবেলাতেই নিয়ে যাব। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, তুমি নিশ্চয়ই কিছু খাওনি, আমি তোমার জন্য কিছু বানাই? ইয়েহান বলে কোনো দরকার নেই, আমার গার্লফ্রেন্ড আমার বাড়িতে অপেক্ষা করছে, ওভেনে পরিজ বানানো রয়েছে, ওটা কাইজেকে খাইয়ে দিও। জিনরান বলে ঠিক আছে। ইয়েহান তারপর আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ইয়েহান তারপর চলে আসে নিজের বাড়িতে, কিন্তু এসে দেখে শাওশাও ওখানে আর নেই। ইয়েহান তখন সাথে সাথে শাওশাওকে ফোন করে। শাওশাও ফোনটা ধরলে ইয়েহান শাওশাওকে সরি বলে। শাওশাও বলে ঠিক আছে, অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমি চলে এসেছি। ইয়েহান বলে পরের বার আমি তোমার জন্য অবশ্যই রান্না করব। শাওশাও আর কিছু না বলে ফোনটা রেখে দেয়। শাওশাওর আজকে অনেক মন খারাপ। পরের দিন লু জেং আর ইউনকে দেখা যায় ওরা দুজনে কোর্ট থেকে ফিরেছে, কারণ আজকে ওদের ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে। লু জেং এর তো মনটা ভীষণই খারাপ। এরপর ইউন গাড়ি থেকে নেমে যায়। লু জেংয়ের তখন অনেক কষ্ট হচ্ছিল, আর ইউনের মুখ দেখে বোঝা যায় যে লু জেংকে ছেড়ে আসতে ওরও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু লু জেংয়ের যাতে ভালো হয় সেই জন্য ইউন এরকম করছে। লু জেং বাড়িতে এসে সেই ডিভোর্স সার্টিফিকেটটার দিকে তাকিয়ে অনেক মন খারাপ করছিল। ফাইনালি আজকে ওদের দুজনের ডিভোর্সটা কমপ্লিট হয়েই গেল। এদিকে ইউন সেও ভালো নেই, মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। সেই সময় জিয়ালিন ওখানে ড্রিঙ্ক করতে এসে ইউনের সঙ্গে ওর দেখা হয়ে যায়, আর তারপর দুজন মিলে একসঙ্গে গল্প করতে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে। এদিকে সুয়ানকে দেখা যায় জিয়ালিনের কথা ভাবলে সুয়ানের মনটা এখনো অনেক খারাপ হয়ে যায়। এদিকে অনেক বেশি ড্রিঙ্ক করে জিয়ালিন সেই সময় সুয়ানকে ফোন করেই ফেলে। জিয়ালিনের কথা শুনেই সুয়ান বুঝতে পারে জিয়ালিন অনেক ড্রিঙ্ক করেছে। জিয়ালিন তখন বলে আমার খুব কষ্ট হচ্ছে সুয়ান দাদা, তুমি কি আমার কাছে আসতে পারবে? এরপর সুয়ান আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে জিয়ালিনের কাছে চলে আসে, আর জিয়ালিন তখন ঘুমিয়ে গেছে। ইউন সেই সময় সুয়ানকেও ড্রিঙ্কের অফার করে। সুয়ান বলে আমাকে তো তোমাদের দুজনকেই বাড়ি পৌঁছে দিতে হবে, আমি ড্রিঙ্ক করব না। ইউন বলে আমার ডিভোর্স হয়ে গেছে, তো আমার সঙ্গে আজকে ড্রিঙ্কটা করো। তো ইউনের কথা রাখার জন্য সুয়ান সেই সময় ড্রিঙ্ক করে। অন্যদিকে শাওশাও আর ইউএনকে একসঙ্গে দেখা যায়। ইউএন বুঝতে পেরেছে শাওশাওয়ের মনটা আসলে অনেক খারাপ। শাওশাও বলে আমি জানি ইহান আমাকে ভালোবাসে, কিন্তু কেন আমার এটা মনে হচ্ছে যে জিনরান আমাদের দুজনের সম্পর্কটা শেষ করে ফেলবে। কেন আমাদের সম্পর্কটার প্রতি আমার কোনো বিশ্বাস আসছে না, কেন বারবার জিনরান আমাদের দুজনের জীবনের মধ্যে ঢুকে পড়ছে। ইউএন বলে আমার মনে হয় তুই একটু বেশি ভাবছিস, যত বেশি ভাববি জীবনটা তত বেশি কঠিন হয়ে যাবে। তুই জানিস ইয়েহান সব থেকে বেস্ট। অন্যদিকে দেখা যায় একটু একটু করে ড্রিঙ্ক করতে সুয়ান এতটা বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে ও ওখানে ঘুমিয়েই গেছে। আর কিছুক্ষণ পরেই ঘুম থেকে জিয়ালিন সেই সময় উঠে পড়ে, আর পাশে সুয়ানকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ইউন বলে তুই ফোন করেছিলি ওকে। এটা ভেবে জিয়ালিনের তো তখন খুব লজ্জা করছিল। নেশার ঘোরে ও সুয়ানকে ভুল করে কল করেই ফেলেছে। ইউন বলে ঠিক আছে, তাহলে সুয়ান এখন তোর দায়িত্বে। কথাটা বলে ইউন ওখান থেকে চলে যায়। জিয়ালিন পড়ে গেছে এখন মহা জ্বালায়, এখন সুয়ানের দায়িত্ব ওকে নিতে হবে। জিয়ালিন তারপর সুয়ানকে ওর বাড়িতে নিয়ে আসে, আর সাথে করে আবার গরম চাও নিয়ে আসে একটু। সুয়ান যখন ঘুমাচ্ছিল জিয়ালিন সুয়ানের দিকে অবাক হয়ে তাকিয়েছিল আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জিয়ালিন মন খারাপ করে বলে আমি যদি তোমাকে বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমাকে কখনো তোমার জীবনে ঢুকতে দেবে না, এইভাবেই সারাটা জীবন তুমি আমাকে কষ্টই দিয়ে যাবে। এই সময় সুয়ানের ঘুম ভেঙে যায়। এটা দেখে জিয়ালিন ওখান থেকে সরে যেতেই যাবে, কিন্তু সুয়ান ওকে ধরে নেয়। সুয়ান বলে প্লিজ যেও না। কথাটা বলেই সুয়ান তখন জিয়ালিনকে কিস করে। প্রথমবার সুয়ান জিয়ালিনকে এতটা কাছে টেনে নিল। জিয়ালিনের তখন মনে পড়ে যায় যে সুয়ান হয়তো জিয়ে ভেবেই আজকেও জিয়ালিনকে কিস করছে, যেমনটা সুয়ান আগের বার করেছিল। এটা ভেবে জিয়ালিন তখন ওখান থেকে উঠে চলেই যাচ্ছিল। সুয়ান তখন জিয়ালিনের হাতটা ধরে ওর কাছে টানে। জিয়ালিন আর সুয়ান আবারও ভীষণ কাছাকাছি আসে। সুয়ান বলে জিয়ালিন প্লিজ আমাকে ছেড়ে যেও না। জিয়ালিন বুঝতে পারে সুয়ান তাহলে এখন জিয়ালিনকেই চাইছে। কথাটা বলেই সুয়ান তখন জিয়ালিনকে আবারও কিস করে, আর এবার জিয়ালিন সেও আর সুয়ানকে একটুও বাধা দেয় না। সেই মুহূর্তেই জিয়া চেং ফোন করে জিয়ালিনকে, আর জিয়ালিনের মনে পড়ে যায় ওর দাদা কখনোই সুয়ান আর জিয়ালিনকে এক হতে দেবে না। জিয়ালিন সুয়ানের দিকে তাকিয়ে বলে কালকে সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে আজকে রাতের কথাটাই তুমি ভুলে যাবে।
জিয়ালিন আর কোনো কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। জিয়ালিন যখন ঘর থেকে বেরোচ্ছিল ঠিক সেই সময় লু জেং চলে আসে সুয়ানের বাড়িতে। আর এখানে জিয়ালিনকে দেখে লু জেং একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে। লু জেং বলে, সুয়ানের বাড়িতে তুমি কি করছো? জিয়ালিন বলে, ও অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল বলে ওকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলাম। যাই হোক, এত রাতে তুমি লাগেজ নিয়ে এখানে কি করছো? লু জেং বলে, আমার বাড়িতে বড্ড একা একা লাগছে ইউনকে ছাড়া, তাই সুয়ানের সঙ্গে থাকতে এসেছি। জিয়ালিন বলে, যাই হোক, এটার ব্যাপারে দাদাকে কিচ্ছু বলবে না। কথাটা বলেই জিয়ালিন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে সুয়ানের ঘুম ভাঙে আর ড্রয়িং রুমে এসে দেখে লু জেং ওখানে বসে আছে। লু জেং তখন জানায় যে জিয়ালিন কালকে সুয়ানকে বাড়ি অব্দি পৌঁছে দিয়েছে। এটা শুনে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায়। সুয়ান তখন রাগ দেখিয়ে বলে, তোর নিজের বাড়ি থাকতে তুই আমার বাড়ি এসেছিস কেন? যা বেরো। লু জেং বলে, ঠিক আছে, আমি তো ডিস্টার্ব করছি, তো আমি বেরিয়ে যাচ্ছি, যা। কথাটা বলে লু জেং লাগেজ নিয়ে আবারও বেরিয়ে পড়ে। ওখান থেকে বেরিয়ে লু জেং লাগেজ নিয়ে আবার জিয়া চেং এর বাড়িতে চলে আসে। আর এখানে আসতে ওর আবারও জিয়ালিনের সঙ্গেই দেখা হয়ে যায়। জিয়ালিন তো দেখে অবাক হয়ে যায়, লু জেং খালি এর বাড়ি ওর বাড়ি করে বেড়াচ্ছে। আসলে লু জেং এর ওই একা একা বাড়িতে থাকতে ইচ্ছেই করছে না, তাই কি আর করবে। অন্যদিকে ইউএনকে দেখা যায় সেই ফ্যাশন ডিজাইনিং হাউসেও একটা সুন্দর ড্রেস পরে দেখছিল ড্রেসটা ঠিকঠাক আছে কিনা। তখনই এরিক আসে ড্রেসটা দেখার জন্য। সেই সময় ওখানে জিয়া চেং চলে আসে আর ওদের দুজনকে এইরকম ভাবে দেখতে পায়। জিয়া চেং এর তো তখন খুব রাগ হচ্ছিল যে ইউএন এরিকের এত কাছাকাছি, তবে জিয়া চেং সেই রাগটা প্রকাশ করে না। তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে লাঞ্চ করে। অন্যদিকে ইহানকে দেখা যায় আজকে ম্যাগাজিনের একটা বড় ফটোশুট রয়েছে। সেই সময় জিনরান চলে আসে ইহানের সঙ্গে দেখা করতে। আর কাইজের যে এত সাহায্য করেছিল সেদিন ইহান, সেই জন্য ইহানের জন্য খাবারও নিয়ে এসেছে জিনরান। সেই সময় একজন এমপ্লয়ি এসে বলে আজকে যে ফটোশুট হবে তার যে ফটোগ্রাফার সে আজকে অসুস্থতার কারণে আসতে পারবে না। এটা শুনে ইহান একেবারে অবাক হয়ে যায়, কারণ সমস্ত মডেল, সমস্ত শ্যুটের জায়গা সব রেডি রয়েছে, ফটোগ্রাফার না আসলে অনেক প্রবলেম হয়ে যাবে। জিনরান বলে, আমি তোমাদের হেল্প করতে পারবো। আসলে জিনরান খুব ভালো ছবি তুলতে পারে। এরপর সেই ফটোশুটের জায়গা দেখা যায় যেখানে বিভিন্ন মডেলদের ছবি তুলছিল জিনরান। ইহান আর জিনরান দুজন মিলে সেই ফটোগুলো ঠিকঠাক করে তুলছিল। লোকেশন ফলো করতে করতে শাওশা ওখানে আসে ইহানের জন্য খাবার নিয়ে। আর এদিকে সেই সময় ইহান আর জিনরান ওই ছবিগুলোর ব্যাপারে কথা বলতে থাকে, কারণ ছবিগুলো কিভাবে তুললে আরো ভালো পাওয়া যায় সেই সব নিয়ে। শাওশাও তখন এসে ওদের দুজনকে এইভাবে দেখতে পায়, আরো দেখে যে ইহান আর জিনরান দুজন দুজনের সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেটা দেখে শাওশাও তো ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ওরা যে দুজন দুজনের সঙ্গে অনেকটাই ক্লোজ। শাওশাও তখন যে খাবার এনেছিল ওটা ওখানে রেখে চলে যায় ইহানকে কিছু না বলেই। কিছুক্ষণ পরে সেদিনকার মতো শ্যুট কমপ্লিট হয়ে যায়। ইহান তখন জিনরানের কাছে আসে আর বলে আজকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। জিনরান বলে থ্যাংক ইউ বলার কিছুই নেই। ইহান বলে জাংমিনের সঙ্গে পেমেন্টের ব্যাপারে কথা বলে নিও। জিনরান বলে কোনো দরকার নেই, আমিও তো তোমাদের সাথে এক সময় এই ম্যাগাজিনে কাজ করতাম, তো ধরে নাও আমি এই ম্যাগাজিনেরই একজন। আমরা যখন তিনজন মিলে এই ম্যাগাজিনটা শুরু করেছিলাম তখন আমাদের কত ভালো ভালো মেমোরি আছে বলো। ইহান বলে কিন্তু এই সব কিছুই মেমোরি আর সব কিছুই অতীত, আমাদের এখন বর্তমান নিয়েই ভাবা উচিত। জিনরান বলে ইহান অনেক দিন থেকে আমি তোমার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছি। ইহান বলে সব কিছুই তো অতীত, তাই আমার কোনো কিছু কথা বলার নেই তোমার সঙ্গে। কথাটা শুনে জিনরান একদম অবাক হয়ে যায়। ইহান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সেই সময় ওখানে থাকা একটা মেয়ে ওই শাওশাওর ফেলে যাওয়া সেই খাবারের প্যাকেটগুলো দেখতে পায়। তখনই ওখানে চলে আসে ইহান। ইহান সেই কফি কাপটা হাতে নিয়ে দেখতে পায় এটা তো ক্লাউডস ক্যাফের কফি, আর ওপরে হাতে লেখাটা দেখে বুঝতে পারে এটা শাওশাও লিখেছে, যেটা দেখে ইহান একদম অবাক হয়ে যায়। তার মানে শাওশাও এখানে এসেছিল। ইহান তখন চারিদিকে শাওশাওকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও শাওশাওকে খুঁজে পায় না। ইহান এটাও বুঝতে পারে শাওশাও নিশ্চয়ই আজকে ইহানকে ভুল বুঝেছে। এরপর ইহান সোজা চলে আসে শাওশাওর বাড়িতে ওর সঙ্গেই দেখা করতে, আর শাওশাওর রাগ ভাঙানোর অনেক চেষ্টা করতে থাকে। শাওশাও এমন ভাব দেখাতে থাকে ও ইহানের ওপর একটুও রেগে নেই, তবে মনে মনে কিন্তু শাওশাওয়ের মনটা অনেক খারাপ। পরের দিন ইহান আর জিয়া চেং এর মধ্যে এই ম্যাগাজিনের ব্যাপারে কিছু একটা নিয়ে ঝামেলা লেগে যায়, আর দুজনের মধ্যে বেশ সিরিয়াস ঝগড়া হয়। জিয়া চেং যে কোনোভাবে চায় এই ম্যাগাজিনটা যাতে আরও ওপরে ওঠে, আর ইহান কোনো একজন ক্লায়েন্টের সঙ্গে খারাপ ব্যবহার করায় সেই ক্লায়েন্টরা আর কোনো ইনভেস্ট করতে রাজি হয় না। সেই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া চলে। জিয়া চেন ইউএনকে ওর বাড়ির সামনে অবধি পৌঁছে দিয়ে যায়, আর ঠিক সেই সময় ওখানে ইউএনের বাবা অপেক্ষা করছিল ইউএনের সঙ্গে দেখা করবে বলে। এরকম একটা লোক ইউএনের দিকে তাকিয়ে আছে এটা দেখে জিয়া চেন চলে আসে ইউএনের বাবার কাছে আর জিজ্ঞাসা করে যে লোকটা এখানে আসলে কি করছে।
ইউএনের বাবা জিজ্ঞাসা করে, তুমি কি ইউএনের বয়ফ্রেন্ড? জিয়া চেং বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে? ইউএনের বাবা বলে, আমি ওর বাবা। এটা শুনে জিয়া চেং আঙ্কেল আঙ্কেল বলে কথা বলা শুরু করে। এরপর জিয়া চেং ইউএনের বাবাকে বেশ কিছু জিনিস কিনে দেয়, আর এই জিনিসগুলো দেখে ইউএনের বাবা খুব খুশি হয়ে যায়। ইউএনের বাবা এমন করে খাবার খাচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল অনেকক্ষণ তার কিছু খাওয়া হয়নি। ভীষণ খিদে পেয়েছে তার। জিয়া চেং এর বিষয়গুলো খুবই অদ্ভুত লাগে। ইউএনের বাবা বলে, ইউএন খুব ভালো মেয়ে, তুমি ওকে কখনো কষ্ট দিও না। তারপরে হঠাৎ করে ইউএনের বাবা অনেক কাঁদতে শুরু করে। জিয়া চেং বলে, আপনি অপেক্ষা করুন, আমি ওষুধ নিয়ে আসছি বলে ও ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিয়া চেং যখন ওষুধ কিনে বাইরে আসে তখন ওখানে ইউএনের বাবাকে আর কোথাও খুঁজে পায় না। মানে ইউএনের বাবা কিছু না বলে ওখান থেকে চলে গেছে। পরের দিন সকাল হয়ে গেলেই জিয়া চেং আসে ইউএনের সঙ্গে দেখা করতে, আর ইউএনকে জিজ্ঞাসা করে ওর বাবার ব্যাপারে, আর এটাও বলে যে আগের দিন রাতে তার বাবার সঙ্গে জিয়া চেংয়ের দেখা হয়েছে। ইউএন তো খুবই ভয় ভয় ছিল যে আসলে ওর বাবার সঙ্গে জিয়া চেংয়ের কী কথা হয়েছে। ইউএন বলে, যদি কখনো তোমার আমার বাবার সঙ্গে আবার দেখা হয় তাহলে তুমি আমার বাবাকে ইগনোর করো। জিয়া চেং বোঝাতে থাকে সে যত বড়ই ভুল করুক না কেন দিনের শেষে সে ইউএনের বাবা, আর এই অসহায় অবস্থাতে ইউএনের উচিত তার বাবার পাশে থাকা। কিন্তু ইউএন এগুলো মানতে চায় না। এরপরে ইহানকে দেখা যায় ও সেই সময় শাওশাওকে ফোন করে আর বলে, আজকে রাতে আমাদের ডিনার করাটা ক্যান্সেল করতে হবে। শাওশাও বলে, কেন? ইহান বলে, কারণ আজকে রাতে অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আর সেখানে আমাকে যেতেই হবে। শাওশাও বলে, ঠিক আছে, তুমি মিটিং করো, আমরা না হয় পরে একদিন ডিনার করব। এরপর রাত হয়ে গেলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখা যায়, আর সেখানে ইহান এসেছে আজকে অফিস মিটিংয়ে। এখানে অন্য কিছু ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনের জন্য ইহান এসেছে এখানে। ঠিক সেই সময় ওই মিটিংয়ে চলে আসে জিনরান, আর জিনরানকে এই মিটিংয়ে দেখে ইহান তো খুবই অবাক হয়ে যায়। আসলে জিনরান এই সমস্ত ব্র্যান্ড কোলাবোরেশনের সঙ্গেই যুক্ত আছে। অন্যদিকে শাওশাওকে দেখা যায় ও খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে এসেছে, আর ইউএনকে জিজ্ঞাসা করছে, দেখ তো আমাকে কেমন দেখাচ্ছে। ইউএন বলে, খুবই সুন্দর, তুই কি ডেটে যাচ্ছিস? শাওশাও বলে, আজকে আমি ইহানকে সারপ্রাইজ দেব সুন্দর করে সেজে গিয়ে। ও যখন মিটিং থেকে বেরিয়ে আমাকে দেখতে পাবে ও খুব খুশি হয়ে যাবে। এরপর শাওশাও তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। অন্যদিকে ইহান যখন মিটিংয়ের ভেতরে ছিল তখন ও পুরো সময়টাতেই জিনরানকে ইগনোর করছিল, যে বিষয়টা জিনরানের খুবই মন খারাপ লাগে। ইহান সবাইকে বলে যে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই জন্য মিটিংয়ের শেষ পর্যন্ত সে থাকতে পারবে না। কথাটা বলে ইহান তখন ওখান থেকে উঠে চলে যায়, আর ইহানকে বেরিয়ে যেতে দেখে জিনরানও ওর সাথে সাথে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে জিনরান পেছন থেকে বারবার করে ইহানকে ডাকতে থাকে। ইহান বলে, যে বিজনেসের মধ্যে তুমি আছো সেখানে আমি কোনো কারোর সঙ্গে ডিল করতে চাই না। জিনরান বলে, কিন্তু তাতে তো তুমি বোকামি করছো, এতে তোমার কোম্পানির অনেক বড় লাভ হতো, তোমরা অনেক বড় একটা ডোনেশন পেতে। ইহান বলে, দরকার নেই আমার। জিনরান বলে, কিন্তু বাকিদের তো দরকার। ইহান বলে, এটা আমার বিজনেস, তাই তুমি আউটসাইডার হয়ে এর ভেতরে ঢুকো না। জিনরান বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ জিয়া চেং, তুমি আর আমি এই তিনজন মিলে এই ম্যাগাজিনটা শুরু করেছিলাম। এই ম্যাগাজিনটার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো দেখতে পারবো না। ইহান বলে, হ্যাঁ, তোমার ম্যাগাজিনটা এতটাই প্রিয় ছিল যে তুমি সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছিলে। জিনরান তখন কান্না করতে করতে বলে, আমি তোমার কাছে এতটা স্বার্থপর একজন? ইহান বলে, তো তুমি স্বার্থপর নও? তাহলে বলো, তুমি কেন সমস্ত কিছু ছেড়ে হঠাৎ করে চলে গিয়েছিলে? আমি তোমার জন্য সেই সময় সমস্ত কিছু ছাড়তে রাজি ছিলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে। জিনরান বলে, হ্যাঁ, আমি তোমার সাথে অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আমি আমার নিজের স্বপ্নের কারণে তোমার স্বপ্নটা বলি দিতে চাইনি। কথাটা শুনে ইহান একেবারে অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে 6 বছর আগেকার ঘটনা দেখানো হয়। জিয়া চেং আর ইহানের মধ্যে একটু ঝামেলা চলছিল, কারণ ইহান ঠিক করেছে যে সে বিদেশে চলে যাবে জিনরানের সঙ্গে, কারণ জিনরান স্কলারশিপ পেয়েছে, বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে, আর জিনরানকে ছেড়ে ইহান কিছুতেই থাকতে পারবে না, তাই ইহান সেও জিনরানের সঙ্গে চলে যাবে। আর জিয়া চেং এটা নিয়ে সব থেকে বেশি রাগারাগি করছিল যে তিনজন মিলে ম্যাগাজিনটা শুরু করেছে, এখন জিনরান ইহান দুজন মিলে চলে গেলে জিয়া চেং একা এই ম্যাগাজিনটা কি করে চালাবে। ওদের এই সমস্ত ঝগড়ার কথা আড়াল থেকে জিনরান সেদিন শুনতে পেয়েছিল।
জিনরানের খুব খারাপ লাগছিল যে শুধুমাত্র ওর স্বপ্নের কারণে ইয়েহান এই ম্যাগাজিনটা ছেড়ে বিদেশে চলে যেতে চাইছে। তাতে করে জিয়াচেংয়ের সঙ্গে ওর ঝামেলাও হচ্ছে, যে জিয়াচেংয়ের সঙ্গে ইয়েহানের বন্ধুত্বটা একদম অটুট। জিনরানের সেদিন খুব কষ্ট হয়েছিল দুই বন্ধুর মধ্যে এরকম ঝামেলা দেখে। তাছাড়া এই ম্যাগাজিনটা চালানো ইয়েহানের অনেক বড় একটা স্বপ্ন ছিল। জিনরানের সঙ্গে থাকবে বলে এই স্বপ্নটার কথাও ইয়েহান ভুলে গিয়েছিল। আজকে সমস্ত কিছু জানতে পেরে ইয়েহান তো একেবারে অবাক হয়ে যায়। জিনরান বলে, আমি তোমাদেরকে কত বছর ধরে চিনতাম, আর সেদিন প্রথমবার আমি তোমাদের মধ্যে এরকম ঝামেলা দেখেছিলাম। আমি জানি সেদিন তুমি ম্যাগাজিন ছেড়ে আমার সাথে বিদেশে যেতে রাজিও হয়ে গিয়েছিলে, কিন্তু আমি এটা কিভাবে মেনে নিতাম যে আমার স্বপ্নের কারণে তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে? আমি সেটা কিছুতেই পারতাম না। তারপরে তুমি যখন আমাকে প্রপোজ করলে, আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। সেদিন তোমাকে আমি রিজেক্টও করতে পারিনি, কারণ আমি সেটা করতে পারতাম না। আর সেই জন্যই আমি কাউকে কিছু না বলে হঠাৎ করেই চলে গেছিলাম। তুমি কি মনে করো ইহান, তোমাকে ছেড়ে চলে যেতে আমার কষ্ট হয়নি? আমি তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছিলাম। তোমাকে নিয়ে যদি সেদিন আমি বিদেশে চলে যেতাম, তোমার সমস্ত বন্ধুদের সঙ্গেও তোমার সম্পর্ক শেষ হয়ে যেত। আমি এতটা স্বার্থপর হতে পারিনি সেই সময় যে তোমার এত বড় ক্ষতি করে ফেলবো, আর সেই জন্যই আমি পালিয়ে গিয়েছিলাম। আই এম সরি ইহান, তুমি পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাটা বলে খুব কান্না করতে করতে জিনরান ইহানকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই মুহূর্তেই ওখানে চলে আসে শাওশাও, আর শাওশাও দেখতে পায় জিনরান ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেটা শাওশাওয়ের কাছে মেনে নেওয়া কিন্তু ভীষণ কঠিন ছিল। তখনই ইহান শাওশাওকে দেখতে পায়, আর এটা দেখতে পেয়ে শাওশাও ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। ইহান তখন শাওশাওর পেছনেই ছুটতে থাকে, বারবার করে দাঁড়াতে বলে, কিন্তু শাওশাও কিছুতেই দাঁড়ায় না, কারণ আজকে শাওশাও অনেক কষ্ট পেয়েছে। শাওশাও বুঝতে পেরে গেছে যে ইহান আসলেই ওর কোনোদিন ছিলই না, ইহান তো অন্য কারোর। আর এইভাবে ছুটতে ছুটতে ইহান একটা সময় শাওশাওকে ধরে ফেলে। শাওশাও বলে, তুমি না বলেছিলে যে তোমার এক্স তোমার জীবনে আর কখনো ফিরবে না? তুমি এটাও বলেছিলে যে তোমাদের আর কোনোদিনও দেখা হবে না? কথাটা বলে শাওশাও আবারও চলে যেতে লাগলে ইহান শাওশাওকে আটকায়। ইহান বলে, আমাকে প্লিজ সমস্ত কিছু এক্সপ্লেন করতে দাও, তুমি যেটা দেখেছো সেটা ঠিক নয়। শাওশাও বলে, আমি অনেক চেষ্টা করেছি, আমি নিজের মনের সঙ্গে এক প্রকারের যুদ্ধ করেছি, সবসময় নিজেকে বুঝিয়েছি আমাকে তোমার পাশেই থাকতে হবে, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি করে ফেলেছি, তাই আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, লেটস ব্রেক আপ। কথাটা বলেই শাওশাও ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। আর ইহান ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, ও বুঝতে পারছিল না যে শাওশাওকে ঠিক ওর কি বলবে। বাড়ি এসে শাওশাও শুয়ে পড়ে, আর ইহান ওকে অনেকবার ফোন করে। ইহান এমনকি শাওশাওর বাড়ির সামনেতেও আসে। পরের দিন সকাল হয়ে গেলে দরজায় কেউ নক করে, শাওশাও এসে দরজা খুলতেই দেখতে পায় ইহান এসেছে। ইহানকে দেখেই শাওশাও দরজাটা আবার বন্ধ করতে যাবে, ইহান তখন বাধা দেয়। ইহান বলে, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও, আমার ওপর এভাবে রেগে থেকো না। শাওশাও বলে, আমি রেগে নেই, কিন্তু আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এই এখানে তুমি আর কখনো এসো না। কিন্তু ইহান তবুও শাওশাওর পেছনেই ছুটতে থাকে। ইহান বলে, তুমি বললে যে তুমি আমার পাশে থাকার জন্য অনেক চেষ্টা করেছো, মনের সঙ্গে যুদ্ধ করেছো, তাহলে আমি কি করে তোমাকে এত সহজে ছেড়ে দেব? এই ছোট ভুল বোঝাবুঝির কারণে আমি চাই না তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাক। তুমি আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি সবটা বলছি তোমায়। শাওশাও বলে, তোমার মনে হয় এটা ভুল বোঝাবুঝি? ইহান বলে, ও হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরেছিল, আমি জানতাম না ও এটা করবে। শাওশাও বলে, ও যখন তোমায় জড়িয়ে ধরেছিল তুমি সরে যেতে পারতে, কিন্তু আমি দেখেছিলাম তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। ইহান বলে, সরি, ও কালকে হঠাৎ করে ওরকম জড়িয়ে ধরবে আমি বুঝতে পারিনি, তাই কি করব সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু প্লিজ তুমি ব্রেকআপের কথাটা ফিরিয়ে নাও, এটা আমি সহ্য করতে পারবো না। শাওশাও তখন কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর নিজের ঘরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে সুয়ানকে দেখা যায় ওর তো কাজে কিছুতেই মন বসছিল না, কারণ জিয়ালিনের সঙ্গে ওর যে অনেকদিন যোগাযোগ হয় না। বারবার জিয়ালিনকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু সেটারও সাহস হচ্ছিল না। জিয়ালিনের থেকে না তো সুয়ান দূরে থাকতে পারছে, আর না তো সে জিয়ালিনের কাছে যেতে পারছে। একটা সময় আর না পেরে ও জিয়ালিনকে মেসেজ করেই ফেলে, আর সেটা তাড়াতাড়ি পাঠিয়ে আবার ডিলিটও করে দেয়। জিয়ালিন দেখে যে মেসেজটা পাঠানোর পরপরই ডিলিট হয়ে গেছে, আর এটা দেখে জিয়ালিনের খুব রাগ হয়।
শাও শাওর গ্র্যানিকে দেখা যায় ও সেই সময় নিজের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছিল, আর পাশের বাড়ির যে আন্টি ছিল সে হেল্প করছিল শাও শাওর গ্র্যানিকে। আসলে গ্র্যানির শরীর খারাপ, সেই জন্য দোকান আর বাড়ি বিক্রি করে দিচ্ছে সে, আর সেই টাকা দিয়ে যাতে সে নিজের চিকিৎসা করতে পারে, তাই এবার থেকে সে হসপিটালেই থাকবে। আর সেই আন্টি সমস্ত কিছু গোছাতে গ্র্যানিকে হেল্প করছে। আর গ্র্যানি কিন্তু নিজের শরীর খারাপের কথা শাও শাওকে জানায়নি, কারণ শাও শাও যদি জানতে পারে গ্র্যানির শরীর খারাপ তাহলে শাও শাও একদম খুশি হবে না। পরের দিন সকালে অফিসে জিয়া চেং আর ইহানকে একসঙ্গে দেখা যায়। যেহেতু আগের দিন ওদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল, তাই দুজনই দুজনকে বহুত ইগনোর করছিল। আর এই ব্যাপারটা কিন্তু ভীষণ ফানি দেখাচ্ছিল, কেউ কারোর দিকে তাকাচ্ছিল না, খালি মুখ ঘোরাচ্ছিল। পরের দিন সকালে ইহান আর সুয়ান যখন ক্লাউডস ক্যাফে থেকে বেরোচ্ছিল, ঠিক সেই সময় জিয়ালিনের সঙ্গে দুজনে দেখা হয়ে যায়। জিয়ালিন সেই সময় সুয়ানকে মিস্টার শু বলে ডাকছিল, যেটা দেখে ইহান খুব অবাক হয়ে যায়, কারণ জিয়ালিন তো সবসময় সুয়ানকে দাদা দাদা করে ডাকতো, আর আজকে হঠাৎ মিস্টার বলে ডাকছে। জিয়ালিন তখন আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ইহান জিজ্ঞাসা করে, জিয়ালিন তোর সঙ্গে এইভাবে কেন কথা বলছে? সুয়ান এই কথাটা সেরকম কোনো উত্তর দেয় না, আর সুয়ানও ওখান থেকে চলে আসে। সেদিনই সন্ধ্যা হয়ে গেলে জিয়া চেংয়ের মা দেখা করে ইউএনের বাবার সঙ্গে, আর ইউএনের বাবাকে অনেক অপমান করতে থাকে, কারণ ইউএনের বাবা অনেক গরিব আর জিয়া চেংয়ের মা তো অনেক বড় লোক, তাই সবাইকেই ছোট করে জিয়া চেংয়ের মায়ের একটা স্বভাব। জিয়া চেংয়ের মা তখন অনেকটা টাকা অফার করে ইউএনের বাবাকে, আর বলে নিজের মেয়েকে জিয়া চেংয়ের জীবন থেকে সরিয়ে নেওয়ার জন্য। ইউএনের বাবা তখন সেই কার্ডটা নিয়ে ভাবতে থাকে। পরের দিন ইহানকে দেখা যায় একটা খুব সুন্দর ফুলের বুকে নিয়ে ও এসেছে শাও শাওর স্কুলের সামনে, আসলে শাও শাওকে এটা দিয়ে সারপ্রাইজ দেবে বলে। ঠিক সেই সময় স্কুলে যিশু আসছিল, আর যিশু ইহানকে দেখতে পায়। যিশু বলে, আপনার সঙ্গে আমার অনেক দিন পর দেখা হচ্ছে, আপনি কি এখন আর গেম খেলেন না? আপনাকে তো অনলাইন দেখতেই পাই না। ইহান বলে, আমি সাকসেসফুল অ্যাডাল্ট, তাই সবসময় গেম খেলার সময় হয় না। যিশু তখন এই কথাটা নিয়ে মজা নিতে থাকে আর বলে, আপনি তো দেখছি কয়েকদিনের মধ্যেই ম্যাচিওর হয়ে গেছেন। ইহান এইসব শুনে তো খুব রেগে যায়, এমনিতেই যিশুর ওপর ওর একটা রাগ রয়েছে, যিশু সব চুরি করে নিয়েছিল। ইহান বলে, আগে তুমি এটা বলো তো তোমার ম্যাম কোথায়? যিশু বলে যে শাও শাও ম্যাম তো বিয়েতে গেছে, আজকে আমাদের স্কুলের অন্য একটা ম্যামের বিয়ে রয়েছে, তার বিয়েতেই শাও শাও ম্যাম গেছে। ইহান জিজ্ঞাসা করে, কোথায় হচ্ছে বিয়েটা? যিশু তখন সেই হোটেলটার নামও বলে দেয়। এরপরে সেই বিয়ে বাড়ি দেখা যায়, আর সেখানেই চলে এসেছে শাও শাও। আসলে শাও শাওর স্কুলে যে কলিগ বন্ধু ছিল তারই আজকে বিয়ে, আর তাকে আজকে খুবই সুন্দর দেখাচ্ছিল। শাও শাওকে দেখে সেই কলিগ বন্ধু ওর হাজবেন্ডের ছোটবেলাকার এক বন্ধু লুই তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় শাও শাওয়ের, যাতে এই লুইয়ের সঙ্গে শাও শাওয়ের কিছু একটা ইটিস পিটিস করা যায়। ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে সেই কলিগ বন্ধু ওখান থেকে চলে যায়। শাও শাও আর লুই নামের ওই লোকটা দুজন তখন একটু আধটু কথা বলা শুরু করে। ঠিক সেই সময় ইহান ওখানে চলে আসে, আর এদের দুজনকে একসঙ্গে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। ইহান এসে তখন শাও শাওর ব্যাপারে এমন এমন কথা বলতে থাকে যাতে লুই নামের লোকটা বুঝতেই পারে যে ইহান শাও শাওর বয়ফ্রেন্ড। শাও শাও তো তখন রাগ রাগ করে ইহানের দিকে তাকায়। শাও শাও তারপর ইহানকে নিয়ে বিয়ে বাড়ির বাইরে চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? ইহান বলে, আমি তোমার কাছে সরি চাইতে এসেছি, আর তোমাকে এটাও বলতে এসেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার অনেক কেয়ার নিতে চাই, আর আমি তোমাকে কখনো হারাতে চাই না। শাও শাও সেরকম কিছুই বলে না, আর তারপরে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে শাও শাওকে দেখা যায় সেদিন রাতে কিছুতেই ওর ঘুম আসছিল না। আসলে ইহানের সঙ্গে সম্পর্কটা তো ঠিকঠাক যাচ্ছে না, তাই ওর মনটা সবসময় খারাপ। পরের দিন সুয়ানকে দেখা যায় ওর সঙ্গে তখন বেশ কিছু গুন্ডা আসে ঝামেলা করতে। আসলে সুয়ান একটা কেসের ব্যাপারে লড়ছে, আর সেই কেসের ডিফেন্ড করতেই এরা এসেছে। তখনই ওখানে থাকা একটা গুন্ডা সুয়ানকে ধাক্কা দেয়, আর একটা গাড়ির সঙ্গে হঠাৎ করে সুয়ানের ধাক্কা লাগে, আর সুয়ান রাস্তায় পড়ে যায়। তখন ওখানে অনেক লোক জড়ো হয়ে গেলে গুন্ডাগুলো পালিয়ে যায়। এরপর সুয়ানকে হসপিটালে দেখা যায়, সেই সময় ওর অ্যাসিস্ট্যান্ট ওর পাশে ছিল। আসলে এই অ্যাসিস্ট্যান্ট সুয়ানকে তো অল্প অল্প লাইক করে, এই সুয়ানের অনেক কেয়ার নিতে চায়। ঠিক সেই সময় জিয়ালিন ছুটতে ছুটতে ওখানে আসে। আসলে জিয়ালিন জানতে পেরেছে সুয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা শুনে জিয়ালিন সুয়ানের থেকে আর দূরে থাকতে পারেনি। জিয়ালিন এসে ওই অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে দেখিয়ে এমন হাবভাব করতে থাকে যেন জিয়ালিন সুয়ানের কত কাছের, আর এসব দেখে সেই অ্যাসিস্ট্যান্টেরও তখন মনটা একটু খারাপ হয়ে যায়, আর সেই জন্য সেই অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। সুয়ান জিয়ালিনকে বলে, জিয়ালিন তুমি এখান থেকে চলে যাও, তোমার দাদা হয়তো এক্ষুনি এখানে চলে আসবে।
আর তোমার দাদা এসে যদি তোমাকে এখানে দেখে তাহলে অনেক ঝামেলা হতে পারে। এই কথাটা শুনে জিয়ালিনের মন তখন অনেক খারাপ হয়ে যায়, আর সেই জন্য তাড়াতাড়ি করে জিয়ালিন ওখান থেকে বেরিয়ে যায়। তখনই ওখানে লুজেং আগে চলে আসে। লুজেং এসে তখন সুয়ানের সঙ্গে গল্প করা শুরু করে। তারপর পরই ওখানে চলে আসে ইয়েহান আর জিয়াচেং। ওদের দুজনের মধ্যে তো এখনও ঝগড়াটা রয়েছে, তাই দুজন দুজনকে এখনও ইগনোর করে চলেছে। আর এইসব দেখে তো সবাই অবাক হয়ে যায় ওখানে। ওদের দুজনের এই ঝগড়ার ঠেলায় লুজেং আবার সুয়ানকে আঘাত দিয়ে ফেলে। সুয়ান তখন রেগে মেগে বলে, তোরা সবাই এখান থেকে বেরিয়ে যা তো, তোরা এসে আমাকে আরও কষ্ট দিচ্ছিস। পরের দিন অফিসে ইয়েহান আর জিয়াচেং একে অপরের মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে নেয়। আসলে ওদের দুজনের মধ্যে ঝামেলা হতেও সময় লাগে না, আর সেটা মিটিয়ে নিতেও সময় লাগে না। পরের দিন সকালবেলা সুয়ানকে ওর বাড়িতে দেখা যায়, আর সেই সময় জিয়ালিন চলে আসে সুয়ানকে সাহায্য করতে। যেহেতু সুয়ানের এখন হাত ভেঙে গেছে, তাই সুয়ান একা একা কোনো কাজ করতে পারবে না, আর তাই তো জিয়ালিন এসে গেছে তার সুয়ান দাদাকে সাহায্য করতে। সুয়ান যদিও এতে রাজি হয় না, কিন্তু জিয়ালিন জোর করে সুয়ানকে রাজি করায়, কারণ ওকে এখানে থাকতেই হবে, না হলে সুয়ানের নামে জিয়াচেংয়ের নামে উল্টোপাল্টা বলে দেবে। অন্যদিকে জিনরানকে দেখা যায় ও একটা পার্কে এসেছে ওর ছেলেকে নিয়ে, আর সাথে সাথে কিছু ছবিও তুলছে। যেহেতু ও একজন ফটোগ্রাফার, তাই ছবি তোলাই জিনরানের কাজ। আর ছবি তোলায় মন দিতে গিয়ে জিনরান তার ছেলে কাইজের দিকে অতটা মন দিতে পারে না। কিছুক্ষণ পরে জিনরান তখন ওর চারপাশে কোথাও কাইজেকে খুঁজে পাচ্ছিল না, যেটা দেখে জিনরান তো খুবই চিন্তায় পড়ে যায় ওর ছেলেটা কোথায় গেল। অন্যদিকে ইয়েহানকে দেখা যায় ও সেই সময় শাওশাওর স্কুলের সামনে আজকে আবার ফুলের বুকে নিয়ে চলে এসেছে, কারণ ওকে শাওশাওকে সারপ্রাইজ দিতে হবে, যাতে শাওশাও ওর উপর আর একটু রাগ না করে থাকে। সেই সময় জিনরান ফোন করে ইয়েহানকে, আর ফোনটা ধরতে না চেয়েও ইয়েহান ধরে ফেলে। জিনরান তখন ইয়েহানের কাছে সাহায্য চায় যে ওর ছেলেটাকেও খুঁজে পাচ্ছে না, ইয়েহান যেন এসে জিনরানকে একটু সাহায্য করে। সেই সময় স্কুলের ভেতর থেকে শাওশাও আসছিল, আর ইয়েহানকে দেখে শাওশাও খুব খুশি হয়ে যায়। ইয়েহান তখন তাড়াহুড়ো করে হাতের ফুলের বুকেটা ওখানে যে ডাস্টবিন ছিল সেটাতে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে শাওশাওর মনটা অনেক খারাপ হয়ে যায়, আর ভাবতে থাকে যে কি এমন হলো, ইয়েহান এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ইয়েহান এরপরে জিনরানের কাছে চলে আসে, আর ওরা দুজন মিলে পুলিশ স্টেশন থেকে কাইজেকে খুঁজে পেয়ে যায়। আসলে একজন ভালো মানুষ সেখানকার পুলিশ স্টেশনে কাইজেকে নিয়ে গিয়েছিল। এরপর ইয়েহান আর জিনরান দুজন মিলে কাইজেকে বাড়িতে নিয়ে আসে, আর কাইজে তখন ঘুমিয়ে গেছে। ইয়েহান যখন চলে যাচ্ছিল, জিনরান তখন ইয়েহানকে ডাকে, আর আজকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ বলে। জিনরান বলে যে আমি যখন এখান থেকে বিদেশে চলে গিয়েছিলাম, ঠিক তার কয়েক মাস পরেই কাইজের বাবার সঙ্গে আমার দেখা হয়, আর আমাদের মধ্যে সম্পর্ক হয়। যখন কাইজে আমার পেটে ছিল, এই কথা জানতে পেরে কাইজের বাবা আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি জীবনে ঠিক কত বড় ভুল করেছি। তোমাকে ছেড়ে এসে আমি আসলেই অনেকটা বড় ভুল করেছিলাম। আচ্ছা, আমরা কি পারি না আমাদের সম্পর্কটাকে আবার আগের মতো ঠিক করে নিতে? ইয়েহান বলে, তুমি অনেকটা দেরি করে ফেলেছো। আমি এখন শাওশাওকে ভালোবাসি, আর আমার জীবনে শাওশাওই সব। জিনরান বলে, তুমি শাওশাওকে এতটা ভালোবাসো? ইয়েহান বলে, হ্যাঁ, তোমাকে যতটা বেসেছিলাম তার থেকেও বেশি। আমি জানি তুমি এখন তোমার বাচ্চা কাইজের জন্য নতুন বাবা খুঁজছো, কিন্তু সেটাতে আমি কখনোই তোমাকে সাহায্য করতে পারবো না। জিনরান তখন সেই আংটিটাও দেখায় ইয়েহানকে, যেটা দিয়ে ইয়েহান ওকে প্রপোজ করেছিল। জিনরান বলে, আমি তোমার এই আংটিটা এখনো রেখে দিয়েছি, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু ইয়েহান এসবে বিশেষ পাত্তা দেয় না। ইয়েহান জিনরানের থেকে ওই আংটিটা ফেরতও নিয়ে এসেছে, কারণ ইয়েহানের মনে হয়েছে এই আংটিটা জিনরানের কাছে রেখে আর কোনো লাভ নেই। পরের দিন সুয়ানকে দেখা যায় বা হাতে সে খুব একটা ভালো টাইপ করতে পারছিল না ল্যাপটপে, আর এটা তখন বুঝতে পারে জিয়ালিন, তাই জিয়ালিন চলে আসে সুয়ানকে সাহায্য করতে। আর দুজন মিলে যখন কাজ করছিল একসাথে, তখন সুয়ান জিয়ালিনের তো অনেক কাছাকাছি চলে আসে, তাতে করে দুজনেরই হার্টবিট অনেক বেড়ে যায়। অন্যদিকে শাওশাওকে দেখা যায় ও আজকে জিনরানের এক্সিবিশনে এসেছে। সেখানে জিনরানের তোলা অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, তবে একটা জিনিস দেখে সব থেকে বেশি শাওশাও অবাক হয়ে যায় যে সেই এক্সিবিশনে ইয়েহানেরও অনেক ছবি ছিল। জিনরান ইয়েহানের এই ছবিগুলো 6 বছর আগে তুলেছিল, আর এগুলো দেখে শাওশাও একেবারে অবাক হয়ে যায় যে জিনরান আর ইয়েহানের মধ্যে এতটাও সম্পর্ক ভালো যে এখনও জিনরান ইয়েহানের ছবি ওর এক্সিবিশনে রাখে। এরপর শাওশাও ইয়েহানকে না জানিয়ে ইয়েহানের বাড়িতে চলে আসে। শাওশাও দেখতে পায় টেবিল থেকে বেশ কিছু জিনিস নিচে পড়ে গেছে, আর সেগুলো তুলতে গিয়ে পেয়ে যায় সেই আংটিটা। আংটিটা খুব ভালো করে শাওশাও যখন দেখতে পায় ওর ভেতরে জিনরান আর ইয়েহান দুজনেরই নামের প্রথম অক্ষর লেখা রয়েছে, যেটা দেখে শাওশাও আজকে সত্যি সত্যি অনেক কষ্ট পায়।
জিনরান ইহানের কাছে এতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ যে সেই আংটিটাও ইহান এখনো যত্ন করে রেখে দিয়েছে। শাওশাও তখন অনেক মনের দুঃখ নিয়ে ওখানে অপেক্ষা করতে থাকে ইহানের জন্য। আজকে শাওশাওয়ের জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরপর সন্ধ্যা হয়ে গেলে ইহান বাড়িতে চলে আসে আর শাওশাওকে দেখে খুব অবাক হয়ে যায়। শাওশাও এসে জিজ্ঞাসা করে, কাল তুমি কোথায় গেছিলে? ইহান বলে, জিনরানের ছেলে মিসিং হয়ে গিয়েছিল, ওই জন্যই আমাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছিল। শাওশাও বলে, আমি জিনরানের এক্সিবিশনে গিয়েছিলাম। ইহান বলে, তুমি ওখানে কেন গেছিলে? ওখানে তো দেখার মতো কিছুই নেই। শাওশাও বলে, কে বলল নেই? ওখানে আমি তোমার ছবি দেখতে পেয়েছি, তোমাদের ছবি দেখতে পেয়েছি। ইহান বলে, আমি সত্যি জানতাম না যে জিনরান ওর এক্সিবিশনে আমার ছবি রেখেছে। শাওশাও বলে, আমি ডেস্কের ওপর ওই আংটিটাও দেখেছি। ইহান বলে, ওই রিংটা আমি ওর থেকেই নিয়েছি। আমার মনে হয়েছে ওই রিংটা রাখার কোনো যোগ্যতাই ও রাখে না। তুমি যদি এক্ষুনি বলো আমি ছুঁড়ে ফেলে দেবো। শাওশাও বলে, আমি কেন রিংটা ছুঁড়ে ফেলতে বলবো? আমার কিচ্ছু যায় আসে না তুমি ওই আংটিটা তোমার কাছে রাখো। আমার কিচ্ছু যায় আসে না তুমি কালকে কোথায় গিয়েছিলে। আমার এটাতেও কিচ্ছু যায় আসে না যে কেন তোমার এক্স গার্লফ্রেন্ড বারবার তোমার জীবনে ফিরে আসছে। কথাগুলো শুনে ইহান একেবারে অবাক হয়ে যায়। শাওশাও বলে, জিনরান আর জিনরান কেন বারবার আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আসছে? ইহান বলে, শাওশাও আমাকে সবটা একবার বুঝিয়ে বলতে দাও। শাওশাও বলে, বুঝিয়ে বলা? তোমার আর আমার সম্পর্কের মধ্যে আজকাল বড্ড বেশি বুঝিয়ে বলতে হচ্ছে। কেন আমাদের দুজনের সম্পর্কটা আজকে এইরকম জায়গায় এসেছে? ইহান বলে, তুমি প্লিজ এরকম করো না, আমার ভয় করছে। শাওশাও ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয়। শাওশাও বলে, আমি যখনই তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি, আমি যখনই এক্সিবিশনে তোমাদের দুজনের ছবিগুলো দেখেছি, তখনই আমার বারবার করে মনে হয়েছে যে আমি তোমার সঙ্গে থাকার জন্য যে যুদ্ধ করে চলেছি সেই যুদ্ধে আমি বারবার হেরে যাচ্ছি। আমি ভেবেছিলাম আমি ভীষণ স্ট্রং, আমাদের রিলেশন ভীষণ স্ট্রং, কিন্তু কেন আমাদের রিলেশনটা আজকে এরকম হয়ে যাচ্ছে? আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আমি পাগল হয়ে যাব এবার। ইহান তখন শান্ত করার চেষ্টা করে শাওশাওকে আর বলে, আমি যা করেছি ভুল করেছি, কিন্তু তুমি প্লিজ এইভাবে বলো না। শাওশাও বলে, আমাদের ব্রেকআপ করে নেওয়াটাই ভালো হবে। আর হ্যাঁ, এটা এবার আমি সিরিয়াসলি বললাম। এটা শুনে ইহান তো একেবারে অবাক হয়ে যায়। শাওশাও বলে, আমার আর কিচ্ছু করার নেই। তুমি আমার জন্য আনা ফুলগুলো যেভাবে ডাস্টবিনের ভেতরে ফেলে দিয়েছো, তখন আমার মনে হচ্ছে তুমি যেন আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমাকে থেকে অনেক দূরে দূরে চলে যাচ্ছ। ইহান বলে, শাওশাও আমাকে তুমি সবটা একবার বুঝিয়ে বলতে দাও। ও আমাদের জীবনে আর কখনো আসবে না, আমি তোমাকে প্রমিস করছি, প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। কিন্তু শাওশাও এবার ইহানকে আর সুযোগ দেয় না, আর খুব কান্না করতে করতে শাওশাও ওখান থেকে চলে যায়। আর ইহান মন খারাপ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। রাতে শাওশাও যখন বাড়িতে ফেরে তখন ও খুব খুব কান্না করতে থাকে, কারণ ইহানের সামনে ও এতটা কান্না করতে পারেনি। তাই এখন সবার আড়ালে শাওশাও ভীষণ কান্না করে। অন্যদিকে ইহান ও তখন চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে আর শাওশাওর কথা ভেবে কান্না করতে থাকে। পরের দিন সকালে জিয়ালিনকে দেখা যায় ও সেই সময় সুয়ানের ঘরটাকে পরিষ্কার করছিল, আর সুয়ান তখন চারিদিকে ঘরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। জিয়ালিন জিজ্ঞাসা করে, কি খুঁজছো তুমি? সুয়ান বলে, আংটিটা। সুয়ান তখন জিয়ালিনের সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করতে থাকে, যেন জিয়ালিনই সুয়ানের আংটিটা লুকিয়ে রেখেছে কোথাও। এটা দেখে জিয়ালিনের তখন খুব কষ্ট হয়। সুয়ান বলে, তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমার আর ভালো লাগছে না তোমাকে এখানে। জিয়ালিনের আজকে আরো বেশি করে কষ্ট হচ্ছে এটা ভেবে যে ও সুয়ানের জন্য এত কিছু করলো সারা জীবনে, কিন্তু সুয়ান তার কিচ্ছু দাম দিল না। তাই আজকে জিয়ালিন কান্না করতে করতে বেরিয়ে যায় আর নিজেকে কথা দেয় যে সে আর কখনো সুয়ানের কাছে ফিরে আসবে না। জিয়ালিনের পর নিচের ঘর থেকে একটা ছোট্ট বাক্স বের করে, আর সেটার ভেতরে ছিল ওর ছোটবেলা থেকে সুয়ানের প্রতি ভালোবাসার প্রত্যেকটা স্মৃতি। সেখানে ডায়েরি ছিল, ডায়েরির ভেতর ছিল সুয়ানের সঙ্গে ওর অনেক অনেক ছবি। সেই ছবিগুলো আজকে নিজের হাতে জিয়ালিন কেটে টুকরো টুকরো করে ফেলে, আর এগুলো করতে জিয়ালিনের তখন অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে যে সুয়ানকে ভীষণ ভীষণ ভালোবাসে। জিয়ালিন আজকে বুঝতে পেরেছে সুয়ানকে পাওয়া তার কখনো হবে না, কারণ সুয়ান কখনো তাকে ভালোবাসবে না। জিয়ালিন অনেক মন খারাপ করে চলে আসে শাওশাওয়ের কাছে, আর জিয়ালিনকে এরকম কাঁদো কাঁদো মুখ দেখে শাওশাও খুব অবাক হয়ে যায়। জিয়ালিন বলে, সুয়ানের সঙ্গে আজকে আমার সব কিছু শেষ হয়ে গেছে। জিয়ালিন কথাটা বলে শাওশাওকে জড়িয়ে ধরে তখন অনেক কান্না করছিল। জিয়ালিনের পাশে টুকরো টুকরো হয়ে যাওয়া ছবিগুলো দিয়ে দেয় শাওশাওয়ের কাছে আর বলে, তুমি এগুলো আমার হয়ে ডাস্টবিনে ফেলে দেবে? আমি অনেক চেষ্টা করেছি ফেলতে, কিন্তু পারিনি।
জিয়ালিন তখন এটাও জানায় যে ও আবারও আমেরিকাতে চলে যাবে পড়াশোনা করতে। ও চায়নাতে ফিরে এসেছিল শুধুমাত্র সুয়ানের জন্য, যেখানে সুয়ানকে পাওয়াই হলো না, তো এখানে থেকে কি করবে জিয়ালিন। শাওশাওয়ের চোখে তখন জল চলে আসে আর বলে, তোর কাছে তো তবু পালিয়ে যাওয়ার সুযোগ আছে। জিয়ালিন তখন শাওশাওকে এভাবে কাঁদতে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে, ইহানের সঙ্গে কি তোমার কিছু হয়েছে? শাওশাও বলে, ইহানের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। কথাটা শুনে জিয়ালিন একেবারে অবাক হয়ে যায়। জিয়ালিন তখন শাওশাওয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমি কেমন স্বার্থপর তাই না, খালি নিজের কষ্টের কথাই ভাবছি। আমি বুঝতে পারছি তুমিও আমার মতোই ঠিক এতটাই কষ্ট পাচ্ছ। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে সেই সময় অনেক কান্না করতে থাকে। এরপরে সুয়ান বাথরুমে চলে আসে দাঁত ব্রাশ করতে, আর সেই সময় টুথপেস্টের ঢাকনাটা নিচে পড়ে যাওয়ায় সেটা তুলতে গিয়ে ওখান থেকে ও নিজের আংটিটা খুঁজে পেয়ে যায়। বুঝতে পারে কাল রাতে হয়তো স্নান করতে গিয়ে আংটিটা খুলে এখানে পড়ে গেছে। আর এটা বুঝে আরও বেশি করে মন খারাপ হয়ে যায় যে আজকে জিয়ালিনের সঙ্গে এটা নিয়েও কতটা খারাপ ব্যবহার করেছে। এরপরে লুজেংকে দেখা যায় ও আসলে স্পাইগিরি করতে এসেছে, কারণ ওর ওয়াইফ ইউন আজকে একটা লোকের সঙ্গে একটা খুব ফ্যান্সি রেস্টুরেন্টে বসে ডিনার করছে। তো লুজেং ভাবছে যে নিশ্চয়ই এই লোকটার সঙ্গে ইউন এখন প্রেম করছে। আর লোকটার সঙ্গে ডিনার করতে করতে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করছিল। এরপর ওদের খাওয়া হয়ে গেলে লুজেং তখন ওদের সামনে চলে আসে আর লোকটাকে উল্টোপাল্টা বলতে থাকে। ইউন বলে, আমার বয়ফ্রেন্ডকে একদম উল্টোপাল্টা কথা বলবে না। দেখা যায় ইউনের তখন অনেক নেশা হয়ে গেছে। ওই লোকটা বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি জানি আপনি ওর এক্স হাজব্যান্ড। আসলে আমার বয়ফ্রেন্ড নই, আমরা বিজনেসের কাজেই এখানে এসেছিলাম। এটা শুনে লুজেংয়ের ভুলটা তখন ভাঙে আর ইউনকে তারপর নিয়ে চলে আসে ওরই হোটেলে, যেহেতু ইউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ইউন তখন লুজেংকে নিজের প্রচণ্ড কাছে টেনে নেয়, কিন্তু লুজেং ইউনের কাছাকাছি যায় না, কারণ লুজেং জানে ড্রিঙ্ক করা অবস্থায় কারোর সঙ্গে সুযোগ নিতে নেই। যতই হোক ইউন ওর বউ, কিন্তু এখন তো ওদের ডিভোর্স হয়ে গেছে। তাই লুজেং অনেক মনের দুঃখ নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালেই শাওশাও চলে আসে সুয়ানের কাছে আর জিয়ালিনের টুকরো করা সেই ছবিগুলো সুয়ানকে দেখায়। শাওশাও বলে, জিয়ালিন তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি জিয়ালিনের সেই ভালোবাসার কোনো দাম দাওনি। আমি জানি তোমার একটা অতীত আছে, আর তুমি সেই অতীতটাকে এতটাই ভালোবাসো যে বর্তমানকে তুমি ঠেলে দূরে সরিয়ে দিচ্ছ। আমি কখনোই তোমাদের দুজনের মধ্যে কথা বলতে চাইনি, কিন্তু জিয়ালিন এখান থেকে চলে যাচ্ছে আমেরিকাতে। আমি শুধু তোমাকে এটাই জানাতে এসেছি। সুয়ান বলে, ও আমেরিকাতে চলে যাচ্ছে, তাতে ওরই ভালো হবে। শাওশাও আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। শাওশাও যখন সুয়ানের সঙ্গে দেখা করে থেকে ফিরছিল, তখনই ইহানের সঙ্গে ওর উল্টো দিকে দেখা হয়ে যায়। আজকে গোটা 2 দিন পর ওদের দুজনের আবারও দেখা হলো। ইহান তখন শাওশাওয়ের সঙ্গে কথা বলবে বলে ওর কাছে আসতে, কিন্তু শাওশাও ইহানের সঙ্গে কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু ইহান তখন শাওশাওকে পেছন থেকে ডাকে। ইহান তখন সবটা বুঝিয়ে বলার অনেক চেষ্টা করতে থাকে শাওশাওকে, কিন্তু শাওশাও ইহানের কোনো কথা শুনতে রাজি হয় না। আর শাওশাও বারবার করে একটাই কথা বলে যে সে ইহানের সঙ্গে আর থেকে নিজের জীবনটাকে এতটা কষ্টের মধ্যে ফেলতে চায় না। সে অলরেডি অনেক কষ্ট পাচ্ছে, সে চায় না আর বেশি কষ্ট পেতে। তাই সে কোনোভাবেই ইহানের সঙ্গে আর সম্পর্ক রাখবে না। শাওশাওয়ের মুখ থেকে এত কঠিন কঠিন কথা শুনে ইহান একেবারে অবাক হয়ে যায়। আর এবার ইহান সেও মেনে নেয় তাদের ব্রেকআপটা, কারণ ইহান বুঝতে পেরেছে শাওশাও তাকে কখনো ক্ষমা করবে না। ইহান তখন কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আর ইহান চলে যাওয়াতেই শাওশাও নিজের চোখের জল অঝরে ঝরাতে থাকে, কারণ ইহানকে ছাড়া শাওশাও সেও তো ভালো নেই। এরপরে সুয়ান বাড়িতে চলে আসে আর সেই বাক্সটা খুলে পেয়ে যায় সেই টুকরো টুকরো হয়ে যাওয়া ছবিগুলো দেখে সুয়ান বুঝতে পারে যে জিয়ালিন ঠিক কতটা কষ্ট বুকে চাপা রেখে এই ছবিগুলো টুকরো টুকরো করে ছিঁড়েছে। সুয়ানের মনে পড়ে যায় শাওশাও বলেছে আজকে রাতেই জিয়ালিন ফিরে যাচ্ছে আবারও আমেরিকাতে। অন্যদিকে জিয়ালিনকে দেখা যায় ও নিজের লাগেজ গুছিয়ে নিয়ে ওর মা বাবার সঙ্গে দেখা করতে এসেছে। আর ও সবেমাত্র ওর মা বাবাকে জানায় যে ও আবারও আমেরিকাতে ফিরে যাচ্ছে। আর এটা শুনে জিয়ালিনের মা তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ জিয়ালিনের মা সবসময় চেয়ে এসেছে তার মেয়ে আমেরিকাতে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করুক আর ওখানেই সেটেল হয়ে যাক। কিন্তু জিয়া চেং এটুকু তো বুঝতে পারছে সুয়ানের সঙ্গে নিশ্চয়ই সবটা শেষ হয়ে গেছে, তাই তো জিয়ালিন আবারও ফিরে যাচ্ছে। জিয়ালিন যখন গাড়িতে উঠে যায় এয়ারপোর্টে যাবে বলে, তখন ও দেখতে পায় সুয়ান ওকে ফোন করছে, কিন্তু আজকে জিয়ালিন সুয়ানের ফোনগুলো একটাও ধরে না। আর তারপর নিজের ফোনটাই সুইচ অফ করে দেয়।
আর কোনো পিছুটান জিয়ালিন রাখতেই চায় না। এরপর জিয়ালিন চলে আসে এয়ারপোর্টে, আর তখনই দেখা যায় সুয়ান ছুটতে ছুটতে বারবার করে জিয়ালিনকে ফোন করতে করতে চারিদিকে জিয়ালিনকেই খুঁজে বেড়াচ্ছিল। জিয়ালিন তখন দূর থেকে সুয়ানকে দেখতে পায় যে সুয়ান চারিদিকে কিভাবে ওকে খুঁজছে, কিন্তু এবার জিয়ালিন নিজেকে অনেক কষ্ট করে আটকে রাখে। সে আর সুয়ানের কাছে ফিরে যাবে না, কারণ সুয়ান সে আবারও তাকে ফিরিয়ে নিলেও পরে তাকে আবারও কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেবে। কিন্তু এভাবে জিয়ালিনকে খুঁজতে খুঁজতে সুয়ান ঠিক জিয়ালিনকে খুঁজে পেয়ে যায় আর চিৎকার করে জিয়ালিনের নাম ধরে ডাকে। আর জিয়ালিন সেও আর না হেঁটে থেমে যায়। আজকে ওরা দুজনে আবারও মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। সুয়ান বলে, প্লিজ যেও না। জিয়ালিন বলে, এখানে থাকার আমার কোনো কারণ নেই। সুয়ান তখন জিয়ালিনের সামনে আসে আর বলে, আমার কিছু কথা আছে। জিয়ালিন বলে, আমি শুনতে চাই না। সুয়ান বলে, কিন্তু আমাকে তো কথাগুলো বলতেই হবে। সরি, আমি তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছি তার সব কিছুর জন্য। তুমি ঠিক বলেছ, আমি প্রচণ্ড স্বার্থপর। সবসময় খালি নিজের কথা ভেবে এসেছি। নিজের অতীতকে এতটাই বেশি আঁকড়ে ধরেছি যে নিজের বর্তমানটাকে শেষ করে ফেলছি, আর তার জন্য আমি আমার ভবিষ্যৎটাকেও নষ্ট করছি। জিয়ালিন বলে, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই জিয়ালিন যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সুয়ান পেছন থেকে জিয়ালিনকে শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ালিন বলে, কি করছোটা কি তুমি? সুয়ান বলে, আমি তোমাকে সারা জীবন এইভাবেই জড়িয়ে ধরে রাখতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও জিয়ালিন, আর আমাকে একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমি সমস্ত কিছু ঠিক করে ফেলবো। জিয়ালিন অবাক হয়ে যায়। আসলে জিয়ালিন সহজে সুয়ানকে আর বিশ্বাস করতে পারছে না। সুয়ান তখন সেই ছবিগুলো জিয়ালিনকে দেখায়, যে ছবিগুলো টুকরো টুকরো করে ফেলেছিল, সেই ছবিগুলোই ও খুব সুন্দর করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে এনেছে। সুয়ান চায় না ওদের স্মৃতিগুলো এইভাবে নষ্ট হয়ে যাক। জিয়ালিন বলে, আমাকে এইভাবে কনফিউজড করে দিও না তুমি। সুয়ান তখন জিয়ালিনকে নিজে থেকে প্রথমবার কিস করে। জিয়ালিন তখন সুয়ানকে আর বাধা দেয় না। জিয়ালিন সেও সেই সময় সুয়ানকে ভীষণ কাছে টেনে নেয়, আর এইভাবেই শেষমেশ দুজনের মিলটা হয়েই যায়। এরপর সুয়ান আর জিয়ালিন চলে আসে ওদেরই বাড়িতে, আর সেখানে ওদের দুজনকে একসঙ্গে যখন জিয়াচেং দেখতে পায় খুব অবাক হয়ে যায়, কারণ ওরা দুজনে তখন দুজনের হাত ধরে বসেছিল। যেটা দেখে জিয়াচেন খুব সহজেই বুঝতে পারে যে ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু শুরু হয়ে গেছে। সুয়ান তখন বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জিয়ালিনের সঙ্গেই থাকবো। যেটা শুনে জিয়াচেং একেবারেই মেনে নিতে পারে না, আর বলে যে সুয়ান, তুই আমাকে প্রমিস করেছিলি যে তুই আমার বোন জিয়ালিনকে কখনো কষ্ট দিবি না, ওর সঙ্গে কখনো সম্পর্কও করবি না। সুয়ান বলে, সরি, আমি ওই প্রমিসটা রাখতে পারলাম না। এটা শুনে জিয়াচেং খুব রেগে যায়। জিয়াচেং তখন ওদের দুজনের হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সুয়ান বলে যে এখানে জিয়ালিনের কোনো দোষ নেই, সব দোষ আমার। জিয়াচেং বলে, এইটা করার আগে তুই একবারও আমার কথা ভেবে দেখলি না? জিয়ালিন তখন ওর দাদা জিয়াচেংকে সরি বলে। এরপরে লোজেং গাড়ি করে সুয়ান আর জিয়ালিনকে নিয়ে যাচ্ছিল শাওশাওয়ের বাড়ির দিকে। আসলে জিয়ালিনকে জিয়াচেং আর নিজের বাড়িতে থাকতে দেয়নি। এরপরে সুয়ান জিয়ালিনকে নিয়ে চলে আসে শাওশাওয়ের বাড়িতে আর বলে, আজকে রাতটা তুমি তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে? শাওশাও তো সাথে সাথে রাজি হয়ে যায়। সুয়ান এরপর শাওশাওকে বলে যে সে সিদ্ধান্ত নিয়েছে জিয়ালিনের সঙ্গে সে সারাটা জীবন কাটাবে। যেটা শুনে শাওশাও বেশ খুশি হয়ে যায়, কারণ শাওশাও তো চেয়েছিল জিয়ালিন আর সুয়ান একসঙ্গে খুব ভালো থাকুক। সুয়ান আরও জানায় যে জিয়াচেং ওর বাড়িতে জিয়ালিনকে থাকতে দেয়নি, সেই জন্যই আজকে জিয়ালিন এখানে এসেছে। পরের দিন সকাল হয়ে গেলেই শাওশাও চলে আসে জিয়াচেং এর সঙ্গে ওরই অফিসে দেখা করতে। আসলে শাওশাও জিয়াচেংকে বোঝানোর চেষ্টা করছে যে জিয়ালিন যেটা করছে সেটা ভালোবেসে করছে। এখানে জিয়ালিন আর সুয়ানের কোনো দোষ নেই, আর জিয়াচেং যেন ওদের দুজনের উপর আর না রেগে থাকে। কিন্তু জিয়াচেং শাওশাওর কথা কিছুই মানতে চায় না। এরপর জিয়াচেং এর সঙ্গে কথা বলে শাওশাও যখন অফিস থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় ওর দেখা হয়ে যায় ইহানের সঙ্গে। আজকে আবারও বেশ কিছুদিন পরে ইহান আর শাওশাও মুখোমুখি, কিন্তু ওরা দুজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, নিজেদের মতো হেঁটে চলে যায়। আর জিয়াচেং ওদের দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ জিয়াচেং বুঝতে পেরেছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক শেষ। পরের দিন অফিসে জিয়াচেং আর ইহানকে একসঙ্গে দেখা যায়। ইহান তখন জানায় যে এই বিজনেসের কাজে তাকে যেতে হবে বেইজিং শহরে, আর সেটা 1-2 দিনের জন্য নয়, প্রায় 3-4 মাসের জন্য। ইহান এতগুলো দিনের জন্য চলে যাবে বলে জিয়াচেং এর মনটা একটু খারাপ হয়ে যায়। ঠিক তখনই জিয়াচেং এর সঙ্গে কথা বলতে অফিসে চলে আসে সুয়ান। তারপরে সুয়ান চলে আসে জিয়াচেং এর সঙ্গে ওর অফিস রুমে কথা বলতে। জিয়াচেং দেখে সুয়ান হাতে যে আংটিটা এত বছর পরেছিল সেই আংটিটা সুয়ান খুলে ফেলেছে।
জিয়াচেং বলে, তো তুই ঠিক করে নিয়েছিস, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস। সুয়ান বলে, আমি নতুন করে বাঁচতে চাই। আমি যদি জিয়ালিনের সঙ্গে না থাকি তাহলে জিয়ালিন আমার থেকেও বেশি কষ্ট পাবে। জিয়াচেং বলে, আজ যদি তুই অন্য কোনো মেয়েকে নিয়ে ভালো থাকতে চাইতিস তাহলে আমি তোর জন্য খুব খুশি হতাম, কিন্তু তুই আমার বোনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছিস, যেটা আমি কখনো মেনে নেব না। তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে তুই কি অ্যাকসেপ্ট করতিস? সুয়ান বলে, আমি জিয়ালিনকে কথা দিয়েছি আমি সারাটা জীবন ওর সঙ্গেই থাকবো, তাই তুই পারলে আমাকে বিশ্বাস করতে পারিস। সেদিন রাত হয়ে গেলে ইয়েহান অফিসের কাজ সেরে যখন বাড়ির দিকে যাচ্ছিল, সেই ফুলের দোকানটার সামনে সানফ্লাওয়ারগুলোকে দেখে মনে পড়ে যায় শাওশাওয়ের কথা। অন্যদিকে শাওশাওকে দেখা যায় সেও তখন স্কুল সেরে বাড়ির দিকেই আসছিল, কিন্তু ওরও মনে পড়ছিল ইয়েহানের কথা। দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে সব সময় দুজন দুজনের কথাই ভাবতে থাকে। ইয়েহানের এটা ভেবে বেশি কষ্ট হচ্ছে যে ও 3 মাসের জন্য এই শহরটা ছেড়ে চলে যাবে, তার মানে 3 মাস শাওশাওয়ের সঙ্গে ওর কোনো যোগাযোগই থাকবে না। শাওশাওয়ের স্টপেজ যখন চলে আসে ও ওখান থেকে নামতেই দেখতে পায় ওর জন্য ইয়েহান ওখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। ইয়েহানকে এখানে অপেক্ষা করতে দেখে শাওশাও তো খুব খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই শাওশাও দেখে যে এটা পুরোটাই তার মনের ভুল, এখানে ইয়েহান নেই। তো বোঝাই যায় যে শাওশাও ইয়েহানকে এখনো ভালোবাসে আর ওর সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিতে চায়, কিন্তু শুধুমাত্র কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আজকে ওরা দুজনে একে অপরের থেকে এতটা আলাদা। পরের দিন সকালে জিয়ালিন যখন অফিসের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ওর দাদা জিয়াচেং ওকে ডাকে, আর জিয়াচেং এর সামনে আসলেই জিয়ালিন অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর দাদা ওকে এখন কি বকাবকি না করে। জিয়াচেং বলে, মা আমাকে ফোন করেছিল, মা বলল তুই নাকি আমাদের হোটেলে ইন্টার্ন হিসেবে কাজ করছিস। জিয়ালিন বলে, করছি, কারণ আমাকে তো কাজ শিখতে হবে। এটা শুনে জিয়াচেং অনেক রেগে যায়। জিয়ালিন বলে, দাদা তোর মনে হচ্ছে না তুই আমার সঙ্গে এখন যেটা করছিস মা বাবা তোর সঙ্গে ঠিক সেটাই করে? কথাটা শুনে জিয়াচেং বুঝতে পারে সত্যি তো তাই, সেও তো তার বাবার ব্যবসা না করে একটা অফিস খুলে বসেছে, সে তো চাইলে পারত অনেক অনেক টাকা রোজগার করতে। তার বোনও ঠিক তার মতনই হয়েছে, নিজের মতো করে এস্টাবলিশ হতে চায়। জিয়ালিন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। পরের দিন সুয়ানকে দেখা যায় ও চলে এসেছে সেমেটারিতে। আসলে আজকে ওর প্রথম স্ত্রী জিয়ের মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছর সুয়ান এখানে ওর মৃত স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে, আর আজকে ওর পেছন পেছন ইয়েহান আর লুজেংও এসেছে। তবে সুয়ান এটা দেখে বেশি অবাক হয় যে এদের মধ্যে কিন্তু জিয়াচেংও আছে। সে যতই সুয়ানের ওপর রাগ করে থাকুক না কেন, বন্ধুত্বটা তো সবার আগে। আসলে এরা প্রত্যেক বছর এই দিনটাতে 4 বন্ধু একসঙ্গে জিয়ের সঙ্গে দেখা করতে আসে, আর এটা তাদের একটা অভ্যেস। ওরা আসার আগে জিয়ালিন আসে এখানে জিয়ের সঙ্গে দেখা করতে। জিয়ের কাছে এসে জিয়ালিন তখন অনেক কান্না করতে থাকে, আর ঠিক সেই সময় জিয়ালিনকে কান্না করতে দূর থেকে ওরা 4 জনই দেখে। জিয়ালিন তখন কান্না করতে করতে বলে যে আমি ছোটবেলা থেকে সুয়ান দাদাকে অনেক ভালোবেসে এসেছি, সেই স্কুল জীবন থেকে সব সময় আমি সুয়ান দাদার সাথেই থাকতে চেয়েছি। আমি যেদিন শুনলাম তোমাদের দুজনের বিয়ে হয়েছে সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি কখনো চাইনি যে তোমাদের দুজনের সম্পর্কটা শেষ হয়ে যাক, তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও। আমার এখন এটা ভেবে সবথেকে বেশি কষ্ট হয় যে হয়তো আমার চাওয়া পূরণের জন্যই ভগবান তোমাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছে, হয়তো আমার জন্যই তোমার মৃত্যু হয়েছে, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। কথাগুলো বলতে বলতে জিয়ে তখন অনেক কান্না করতে থাকে। জিয়াচেং দেখে যে তার বোন আজকে কতটা কষ্ট পাচ্ছে, আর ঠিক এই কারণটার জন্যই জিয়াচেং চায়নি তার বোনের সঙ্গে সুয়ানের সম্পর্ক হোক, কারণ জিয়াচেং জানে তার বোন সারা জীবন এই কষ্টটা পেয়ে যাবে। তাই জিয়াচেং রাগ করে ওখান থেকে চলে যায়। সুয়ান সাথে সাথে আসে জিয়াচেং এর সঙ্গে দেখা করতে। জিয়াচেং তখন বলে যে আমি আমার বোনটাকে এতটা কষ্ট পেতে দেখতে পারবো না, সারা জীবন এই আক্ষেপটা নিয়ে আমার বোন বেঁচে থাকবে, এটা আমি কি করে সহ্য করব দাদা হয়ে? তুই যদি আজকে আমার জায়গায় থাকতিস নিজের বোনের এই কষ্টটা সহ্য করতে পারতিস সুয়ান? জিয়ালিন যেমন তোকে না পেয়ে কান্না করবে, তেমনি তোকে পেয়ে ও সারা জীবন কান্না করবে। সরি রে, আমি তোদের দুজনকে কখনো একসাথে মেনে নিতে পারবো না। কথাটা বলে জিয়াচেং ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে সেদিন সুয়ান মন খারাপ করে বসেছিল, আর ঠিক সেই সময় জিয়ালিন চলে এসে ওরই বাড়িতে ওর সঙ্গে দেখা করত। জিয়ালিন তখন এক বিন্দুর জন্য সুয়ানকে বুঝতেও দেয় না যে জিয়ালিনের মনে আসলে কতটা বড় একটা আক্ষেপ রয়েছে। সুয়ান বুঝতে পারে জিয়ালিন ঠিক কতটা কষ্ট পায়, আর সেই জন্য সুয়ান জিয়ালিনকে জড়িয়ে ধরে।
সুয়ান তখন বলে, আজকে আমরা চারজনই দেখেছি তুমি কিভাবে কান্না করছিলে। জিয়ালিন তখন বড্ড লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতেই পারে না। সুয়ান বলে, আমি তোমাকে আর কখনো কান্না করতে দেব না। কথাটা শুনে জিয়ালিন ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়াচেন চলে আসে ইউএনের সঙ্গে দেখা করতে, আর ইউএনকে নিজের মনের কষ্টের কথা বলে যে ও দাদা হয়ে কিভাবে ওর বোনের এই কষ্টটা সহ্য করবে। এদিকে সুয়ান, সে তো তার প্রিয় বন্ধু, সে তো তাকেও কখনো কষ্ট দিতে পারবে না, তাই জিয়াচেং বুঝতে পারছে না এখনো কি করবে। ঠিক সেই সময় কাজ সেরে শাওশাও বাড়িতে চলে আসে, আর শাওশাওকে দেখে জিয়াচেন জানায় যে ইয়েহান 3 মাসের জন্য এই শহর ছেড়ে বেইজিংয়ে চলে যাচ্ছে। কথাটা শুনে শাওশাও খুব অবাক হয়ে যায়, তবে শাওশাও আর কিছু বলে না, ওখান থেকে চলে যায়। কিন্তু ঘরে এসে শাওশাওয়ের মনটা তখন খুব খারাপ লাগছিল। ওদের দুজনের একসঙ্গে ছবিগুলোর দিকে তাকিয়ে শাওশাওর অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে ইয়েহানকে দেখা যায় ও তখন নিজের ব্যাগ গোছাচ্ছিল, আর ব্যাগ গোছানোর সময় ওদের দুজনের একসঙ্গে ছবিটা ও সুটকেসের ভেতর ঢুকিয়ে নেয়। পরের দিন সকাল হলেই শাওশাও চলে আসে ওর গ্র্যানির সঙ্গে দেখা করতে হোম টাউনে, কিন্তু সেখানে এসে ওর বাড়িটাকেও দেখতে পায় তালা দেওয়া আর দোকানটাও বন্ধ। তখনই এক প্রতিবেশী আন্টি শাওশাওকে জানায় যে গ্র্যানি তো হসপিটালে ভর্তি। এরপর শাওশাও ছুটতে চলে আসে হসপিটালে, আর সেখানে গ্র্যানিকে খুঁজে পেয়ে যায়। গ্র্যানিকে পেয়ে শাওশাও অনেক কান্না করতে থাকে আর রাগ দেখাতে থাকে কেন গ্র্যানি তার শরীর খারাপের কথা শাওশাওকে একটুও জানায়নি। গ্র্যানি বলে, আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু শাওশাওর অনেক অভিমান হয়, কারণ এই গোটা পৃথিবীতে এই একটা মাত্র মানুষ রয়েছে যে শাওশাওর সব থেকে বেশি আপন। এরপর জিয়াচেংকে দেখা যায় ও সেই সময় অফিসের সামনের একটা জায়গায় মাটি খুঁড়ে একটা জিনিস বার করে। আসলে 4 বন্ধু মিলে গত 10 বছর আগে এখানে এটা পুঁতে রেখেছিল, আর ওরা প্রমিস করেছিল 4 বছর পরে ওরা এখানেই আসবে, তখন একে অপরের উদ্দেশ্যে লিখে রাখা চিঠিগুলো পড়বে। আজকে জিয়াচেং সবার আগে সুয়ানের চিঠিটা পড়ে, আর সুয়ানের চিঠিটা পড়েও বুঝতে পারে যে সেই 10 বছর আগে থেকে ওদের বন্ধুত্বটা কতটা স্ট্রং। তাই এত ভালো বন্ধুকে জিয়াচেং কখনোই হারাতে চায় না, তাই সুয়ানকে মনে মনে ক্ষমা করে দেয়। আর এই মাটি খুঁড়ে এই চিঠিগুলো বার করার জন্য সুয়ানও ওখানে চলে আসে, আর দুজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। পরের দিন জিয়াচেংয়ের মা জিয়াচেংয়ের অফিসে আসে জিয়াচেংয়ের সঙ্গে দেখা করতে, আর ঠিক সেই সময় ইউএনের সঙ্গে দেখা হয়ে যায় জিয়াচেংয়ের মায়ের। আর ইউএনের সঙ্গে যখনই জিয়াচেংয়ের মায়ের দেখা হয় তখন জিয়াচেংয়ের মা বলে যে তোমার বাবার সঙ্গে আমি দেখা করেছি, আমি যেমনটা ভেবেছিলাম তোমার বাবা ঠিক তেমনটাই। তোমাদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস কখনো ম্যাচ করে না, নিজেকে একবারও আয়নার সামনে দেখেছো? তোমার কি আছে, আমাদের ফ্যামিলিতে তুমি চলতে পারবে? এই সমস্ত অপমানজনক কথা বলে জিয়াচেংয়ের মা ওখান থেকে চলে যায়। অন্যদিকে লুজেংকে দেখা যায় সেই সময় ইউন ওর ফোনে ফোন করেছে, আর ফোন করে জিজ্ঞাসা করে আমার পাসপোর্ট কোথায়। লুজেং বলে, কেন তুমি কোথায় যাবে? ইউন বলে, সেটা তো তোমাকে আমি বলবো না, আমার পাসপোর্ট কোথায় সেটা বলো। লুজেং তখন ইচ্ছে করে বলে যে তোমার পাসপোর্ট তো আমাদের বাড়িতেই রয়েছে। ইউন বলে, ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, তার হাতে আমার পাসপোর্টটা দিয়ে দেবে। লুজেং বলে, পাসপোর্ট নিতে হলে তোমাকে এই বাড়িতে এসে নিতে হবে, না হলে এই পাসপোর্ট আমি কাউকে দেবো না। সেটা বলে লুজেং তো ফোন রেখে দেয়। এরপর লুজেং বাড়িতে অপেক্ষা করতে থাকে কখন ইউন আসবে, আর যখন ইউন ওখানে চলে আসে লুজেং তো মনে মনে বিশাল খুশি হয়। ইউন এসে নিজের পাসপোর্টটা চায়, কিন্তু লুজেং তো তখন বলে আমি জানি না তো কোথায়। এটা শুনে ইউন রেগে যায়, আর লুজেং বলে যে তুমি এই বাড়িতে শেষবার এসছো, আমি জানি তোমার পাসপোর্ট কোথায়, আর আমি তোমাকে দিয়েও দেবো, কিন্তু তার আগে আমার সঙ্গে তোমাকে শেষবারের মতো ড্রিঙ্ক করতে হবে। ইউন প্রথমে রাজি না থাকলেও পাসপোর্ট দরকার বলে ও রাজি হয়ে যায়। এরপরে দুজন মিলে একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে, আর ড্রিঙ্ক করতে করতে যখন লুজেং অনেকটা বেশি মাতাল হয়ে যায় তখন ও আবারও নিজের মনের কষ্টের কথাগুলো ইউনকে বলতে থাকে। এগুলোই বলে যে ইউনকে ছেড়ে ও একদম ভালো নেই, প্রত্যেকটা দিন ও সবসময় ইউনকেই মিস করে, ও ইউনকে অনেক ভালোবাসে। ইউন যখন কথাগুলো শুনছিল তখন ওরও ভীষণ কষ্ট হচ্ছিল, আসলে ইউন সেও তো লুজেংকে অনেক ভালোবাসে। আর তখনই ইউন লুজেংকে কিস করে, ব্যাস হয়ে যায় ওদের মধ্যে দুজনের রোম্যান্স শুরু। এরপর পরের দিন সোজা সকাল হয়ে যায়। লুজেংয়ের তখন আগে ঘুম ভাঙে, আর লুজেং ঘুম থেকে উঠে যখন এই অবস্থায় ও নিজেকে খুঁজে পায় ও তো বিশাল অবাক হয়ে যায়। আর ও তখন ওর পাশে ইউনকেও শুয়ে থাকতে দেখে, মানে যে ভুলটা হওয়ার সেইটাই হয়ে গেছে। এরপর লুজেং ইউনকে ডাকতে থাকে, আর ইউনেরও তখন ঘুম ভেঙে যায়, আর ইউনই সমস্ত কিছু দেখে সেও ভীষণ অবাক হয়ে যায়। দুজনই তখন দুজনে দোষ দিতে থাকে যে তোমার জন্য এই হয়েছে, আর ও বলে তোমার জন্য এই হয়েছে। এই হয়ে দুজনের মধ্যে তো বিশাল ঝগড়া শুরু হয়ে যায়। তখন দুজনেই নিজেদের এই ঝগড়াটাকে মেটা এটা বলে যে তারা দুজনেই অ্যাডাল্ট, এই ব্যাপারটা যেন বাইরে না যায়, মানে ওদের দুজনের মধ্যেই যাতে থাকে।
অন্যদিকে ইহানকে দেখা যায় ও তো চলে গেছে বেজিং শহরে, আর সেখানে গিয়ে শাওশাওকে প্রত্যেকটা সময় মিস করতে থাকে। আর এদিকে শাওশাও ও যতই কাজের মধ্যে থাকুক না কেন ইহানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে না। এদিকে জিয়াচেন তো সোয়ানকে ক্ষমা করে দিয়েছে, আর ওদের দুজনের মধ্যে বন্ধুত্বও ঠিকঠাক হয়ে গেছে, তাই জিয়ালিনের সঙ্গে জিয়াচেংয়ের সম্পর্কও ঠিক। দুই ভাই বোন যেরকম আগে খুনসুটির সম্পর্ক ছিল, এখনটা ঠিক সেরকমই হয়ে গেছে। এদিকে সেদিন জিয়াচেংয়ের মায়ের থেকে আবারও সেই অপমানগুলো পাওয়ার পরে ইউয়েন জিয়াচেংকে আবারও ইগনোর করা শুরু করেছে। আসলে ইউয়েন কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছে না যে জিয়াচেং তো আসলেই অনেক বড় লোকের ছেলে, তার সঙ্গে তো ইউয়েনের সত্যি মানায় না। জিয়াচেং ফোন করলেও সেই ফোনগুলো ইউয়েন আর ধরে না। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। ইউয়েন সব সময়ের জন্যই জিয়াচেংকে অ্যাভয়েড করে। সেই জন্য জিয়াচেং সোজা চলে এসেছে ইউয়েনের বাড়ির সামনে ইউয়েনের সঙ্গে দেখা করবে বলে। ইউয়েনকে সেই সময় ওর অফিসের যে বস এরিক সে গাড়ি করে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। তারপর যখন ইউয়েন বাড়ির দিকে আসে জিয়াচেংয়ের সঙ্গে ওর দেখা হয়ে যায়। জিয়াচেংকে দেখে ইউয়েন সেই সময় মুখটা গোমরা করে দেয়। জিয়াচেং বলে, এতক্ষণ তুমি কত সুন্দর হেসে কথা বলছিলে, আর যেই না তুমি আমার সামনে আসলে সেই তোমার মুখটা আবারও গোমরা হয়ে গেল। ইউয়েন তখন কোনোভাবেই জিয়াচেংয়ের সঙ্গে কথা বাড়াতে চাইছিল না, কিন্তু জিয়াচেং বুঝতে পেরেছে ইউয়েনের নিশ্চয়ই তো কিছু হয়েছে, না হলে কেন ইউয়েন ওকে এইভাবে ইগনোর করবে। ইউয়েন সেরকম কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরকমভাবেই সবার দিনটা কাটতে থাকে। সুয়ান আর জিয়ালিন এখন দুজনের সঙ্গে খুব হ্যাপি রয়েছে। জিয়াচেংয়ের মন সবসময় খারাপ থাকে কারণ ইউয়েন ওর ওপর রেগে আছে। আর এদিকে ইহান সে তো বেজিং শহরে নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে, আর লুজেং প্রত্যেক দিন বিছানাতে ইউনকেই মিস করছে। আর এইভাবে দেখতে দেখতে পুরো 3 মাস পেরিয়ে যায়। ইহান আবারও চলে আসে সাংহাই শহরে আর সেই ক্লাউডস ক্যাফেতে। ওখানে এসে ওর বাকি 3 বন্ধু ওর দিকে হা হা করে তাকিয়ে থাকে, যেটা দেখে ইহানের খুব অদ্ভুত লাগে। সবাই মিলে তখন বলে, না না, ইহানের মতোই আছে, ও বদলায়নি। আসলে সবাই মজা করছে যে বেজিংয়ে গিয়ে হয়তো ইহান অনেক বদলে গেছে, আর সেই জন্য সবাই ওর দিকে অদ্ভুত হয়ে তাকিয়ে রয়েছে। সেদিনই রাত হয়ে গেলে ইহান চলে আসে শাওশাওয়ের বাড়ির সামনে, আর শাওশাওয়ের বাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর শাওশাওয়ের উদ্দেশ্যে বলে গুড নাইট। আর সেই সময়ই শাওশাও মন খারাপ করেই বাড়ির দিকে আসছিল। আজকাল শাওশাওয়ের আর কিছুই ভালো লাগে না। শাওশাও যখন বাড়ির কাছে আসে ইহান কিন্তু পেছন থেকে লুকিয়ে লুকিয়ে শাওশাওকে দেখতে থাকে, কিন্তু শাওশাওয়ের সামনে যায় না। সেদিন আরও রাত হয়ে গেলে ইউয়েন যখন বাড়ির দিকে আসছিল তখনই ওর বাবার সঙ্গে ওর দেখা হয়ে যায়। আর স্বাভাবিকভাবে প্রত্যেকবারের মতো বাবাকে দেখে ইউয়েন অনেক বেশি রেগে যায়। ইউয়েনের বাবা তখন কিছু একটা কথা বলতে যাবে, কিন্তু ইউয়েন কিছুই শুনতে চায় না, আর বলে, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না, আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না, তাই তুমি আমার কাছে টাকা চাও, তাতে কোনো লাভ হবে না। কথাটা বলে ইউয়েন ওখান থেকে রাগ করে চলে যায়। ইউয়েনের বাবা অনেকবার করে ডাকে, কিন্তু ইউয়েন কিছুতেই শোনে না। ইউয়েন যখন নিজের ঘরে ঢুকতে যাবে তখনই দেখতে পায় ওখানে একটা ছোট্ট বাক্স রাখা। আসলে ইউয়েনের আজকে জন্মদিন, সেই জন্য ওর বাবা ইউয়েনের জন্য একটু কেক নিয়ে এসেছিল। ওই বাক্সটা খুলে ইউয়েন ওর বাবার থেকে একটা চিঠিও পায়, যেখানে ওর বাবা লিখেছে যে, ইউয়েন, হ্যাপি বার্থডে। আমি জানি তুমি আমাকে কখনো পছন্দ করো না, তুমি সবসময় আমাকে ঘেন্না করে এসেছো, কিন্তু বিশ্বাস করো আমি আমার করা ভুলের অপরাধের জন্য নিজেই নিজেকে শেষ করে ফেলতে চাই, কিন্তু সে সাহসটা হয় না। আমি তোমার কাছে আর কখনো টাকা চাইতে আসবো না। আমি হোম টাউনে ফিরে যাচ্ছি, সেখানে আমি একটা কাজ পেয়েছি। আমার এই মুখটা তোমাকে হয়তো আর কোনোদিনও দেখতে হবে না। আর হ্যাঁ, জিয়াচেংয়ের মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। ওর মা আমাকে টাকার অফারও করেছিল, কিন্তু আমি টাকাটা নিইনি। আমি সারা জীবনে তোমার আর তোমার মায়ের অনেক ক্ষতি করেছি, কিন্তু আমি আর সেই ক্ষতি কখনো করতে পারবো না। তুমি জিয়াচেংয়ের সঙ্গে ভালো থেকো। জিয়াচেং অনেক ভালো ছেলে, ওকে কখনো কষ্ট দিও না। লেখাগুলো পড়ে ইউয়েনের তখন অনেক কষ্ট হচ্ছিল। আজকে ইউয়েনের বাবা ওর সঙ্গে দেখা করতে এসেছিল। ইউয়েনের খুব আক্ষেপ হচ্ছে আজকে ওর বাবার সঙ্গে একটু কথা বললে পারতো। ইউয়েন তখন কান্না করতে করতেই ওর বাবার দেওয়া কেকটা খেতে থাকে। আর ঠিক সেই সময় জিয়াচেং ওকে উইশ করে হ্যাপি বার্থডে। পরের দিন সকালে দেখা যায় শাওশাও যে স্কুলে চাকরি করে সেই স্কুলে আজকে একটা রেসিং প্রতিযোগিতা রয়েছে, আর সেই জন্য শাওশাও অনেক টেনশনে রয়েছে, কারণ সেই তো ফিজিক্যাল এডুকেশন টিচার। আর রেসের শেষমেশে দেখা যায় যে শাওশাওয়ের টিমই জিতে যায়, সেই জন্য শাওশাও তো ভীষণ খুশি। কিন্তু ওখানেই ইহান আসে, আর ইহান দূর থেকে শাওশাওয়ের এই খুশিটা দেখে। এরপর শাওশাও যখন সবার সঙ্গে একটা সেলফি তুলছিল তখনই ওই সেলফির ভেতর ও ইহানকে দেখতে পায়। আজ অনেকগুলো মাস পরে শাওশাও আর ইহানের আবারও দেখা হচ্ছে। ইহান চলে আসে শাওশাওয়ের কাছে আর বলে, অনেক দিন পর দেখা হলো, তুমি কেমন আছো?
শাও শাও বলে ভালো, আর তুমি? ইহান বলে ভালো নেই। সেই সময় শাও শাওর বাকি টিমমেটরা ওকে ডাকে, কারণ ওদের একসঙ্গে ছবি তুলতে হবে। শাও শাও তখন ইহানের সঙ্গে আর কোনো কথা না বলে ওর টিমমেটের কাছে চলে যায়, আর ইহান মন খারাপ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপরে ইউএন আর শাও শাওকে একসঙ্গে দেখা যায়। ইউএন তখন বলে ও তো এখন ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে, তাই এখন শহরের সব থেকে বড় বড় মডেলরা ওর হাতে তৈরি ড্রেস পরে র্যাম্পে হাঁটবে। আর কিছুদিন পরেই ফ্যাশন উইক রয়েছে, সেই সময়ের জন্য এখন ইউএন অনেক নার্ভাস আছে। পরের দিন সকাল হয়ে গেলেই শাও শাও ওর স্টুডেন্টদেরকে নিয়ে চলে আসে স্টুডিওতে। যেহেতু ওদের টিমটা ফার্স্ট হয়েছে, তাই ওদের কিছু ফটোশ্যুট করতে হবে, কারণ ওরা স্পন্সরশিপ পেয়েছে অ্যাড শ্যুটের জন্য। আর সেখানে এসেই শাও শাওর মনে পড়ে যায় ইহানের কথা, কারণ এই ফটো স্টুডিওতে এসেই ও ছবি তুলেছিল। এরপর শাও শাও ওর স্টুডেন্টদের সঙ্গে অনেক ছবি তুলতে থাকে। সেই সময় ওখানে চলে আসে ইহান। আসলে ইহান এসেছে আজকে শাও শাওর ইন্টারভিউ নিতে। ফটোশ্যুট হয়ে গেলে ওরা দুজনে মুখোমুখি বসে। সেই সময় কম্পিটিশনের ব্যাপারে ইহান অনেক প্রশ্ন করতে থাকে শাও শাওকে, আর শাও শাও প্রফেশনালদের মতোই সমস্ত কিছু উত্তর দিতে থাকে। এই প্রশ্নগুলো শেষেই ইহান বলে, এই এতগুলো দিনে তুমি কি একবারও আমার কথা ভেবেছিলে? শাও শাও উল্টে প্রশ্ন জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা ভেবেছিলে? ইহান বলে, না, কারণ তুমি আমার সাথে সব সময় ছিলে, তাই আলাদা করে তোমাকে আমি কখনো ভাবিনি। কথাটা শুনে শাও শাও একেবারে অবাক হয়ে যায়, আর তারপরেই ওরা দুজনেই চুপ হয়ে যায়, কেউ আর কোনো কথা বলে না। সেদিন রাতে লুজেংয়ের কফি শপে সবাই মিলে এসে আড্ডা দেয়, আর ঠিক সেই সময় ওখানে চলে আসে ইউন। ইউনকে দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায়। ইউন এসে লুজেংকে উল্টোপাল্টা কথা বলতে থাকে যে তোমার মতো ফালতু ছেলে, বাজে ছেলে আমি কখনো কোথাও দেখিনি। এদিকে লুজেং তো বুঝতে পারে না ইউন কেন ওকে এইসব উল্টোপাল্টা বলছে। ওদের এই ঝগড়া দেখে বাকি তিনজন তো হা হয়ে যায়। লুজেং বলে, তুমি এখানে এসেছো কেন সেটা আগে বলো। ইউন তখন বাকি তিনজনের দিকে তাকে বলে, আমি প্রেগনেন্ট। লুজেং বলে, কি বললে তুমি? আর এই কথাটা শুনে বাকি তিনজন তো একেবারে হা হয়ে যায়, মানে এটা কি করে পসিবল। লুজেং বলে, এই তুমি কি বললে এক্ষুনি? সুয়ান এসে বলে, ছি লুজেং, ডিভোর্স হয়ে গেছে তোদের, তুই এইসব করেছিস। সবাই মিলে সেই সময় লুজেংকে দোষারোপ করে, আর লুজেং তো এটা ভেবেই ভীষণ খুশি যে আমার বউ প্রেগনেন্ট। আর ওদিকে লুজেংয়ের বাকি তিন বন্ধু তো ইউনের অনেক যত্ন নিতে থাকে, যতই হোক ইউন প্রেগনেন্ট এখন। লুজেং তখন কান ধরে ইউনের কাছে সরি চাইতে থাকে, আর ওদের দুজনকে একা সময় কাটাতে দিয়ে ওরা তিনজন ওখান থেকে চলে যায়। আর ইউন তো মুচকি মুচকি হাসতে থাকে যে লুজেং ওকে কতটা কেয়ার করছে। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে আবারও সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এরপর জিয়াচেংকে দেখা যায় ও স্যুট বুট পরে খুব সুন্দর করে রেডি হয়েছে, আর তারপর চলে আসে জিয়ালিনের সামনে। জিয়ালিন বলে, তুই আজকে তৈরি তো? জিয়াচেং বলে, তৈরি, কিন্তু খুব ভয় করছে। আসলে আজকে জিয়াচেং ঠিক করেছে নিজের মনের কথা ইউএনকে জানাবে, মানে আজকে ইউএনকে ও বিয়ের জন্য প্রপোজ করবে। জিয়ালিন মজা নিলে জিয়ালিনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, কারণ জিয়ালিনও সুন্দর হেয়ার স্টাইলটা নষ্ট করে দিচ্ছিল। এরপরে জিয়াচেং বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকে থেকে শুরু হচ্ছে সেই ফ্যাশন উইকের র্যাম্প শো, আর আজকে জিয়ালিনের হাতে তৈরি করা ড্রেস পরে র্যাম্পে হাঁটবে মডেলরা। এই শো দেখার জন্য ওখানে শাও শাও চলে আসে, আর শাও শাও এসে দেখতে পায় ওখানে ইহান আছে। জিয়াচেং এসে ইহানকে বলে, তুই কি শাও শাওর সঙ্গে কথা বলেছিস? ইহান বলে, এখনো অবধি নয়, আজকে আমি অনেক সুন্দর হ্যান্ডসাম সেজে এসেছি, ওর যদি ইচ্ছে হয় ও নিজেই কথা বলবে। জিয়াচেং এই কথাটার জাস্ট পাত্তা দেয় না। শাও শাও কিন্তু সেই সময় ইহানের দিকেই তাকিয়েছিল। ইহান আজকে এতটাই বেশি হ্যান্ডসাম সেজে এসেছে যে মেয়েরা এসে ইহানের সঙ্গে সেলফি তুলছে, যেটা দেখে শাও শাওর তো খুবই জেলাস ফিল হচ্ছিল। যে নামকরা মডেলটা একদিন ইউএনকে নিয়ে অনেক মজা করেছিল পার্টির ভেতরে, আজকে সেই মডেল ইউএনের হাতে তৈরি ড্রেস পরে র্যাম্পে হাঁটবে, আর এটাই হচ্ছে কার্মা। কারোরই কখনো কাউকে ছোট করা উচিত নয়, বলা তো যায় না কে কখন কার দরকারে এসে যায়। এরপরে সেই র্যাম্প শো শুরু হয়ে যায়, যেখানে প্রত্যেকটা মডেল আজকে ড্রেস পরে রয়েছে ইউএনের হাতের তৈরি। আর এই র্যাম্প শো এর ভেতরেই শাও শাও আর ইহান একে অপরের সঙ্গে অনেকবারই চোখাচোখি করে, কিন্তু যখনই ওদের চোখে চোখ পড়ে যায় তখনই আবার ওরা অন্যদিকে তাকায়। আজকের র্যাম্প শোটা দারুণ হয়েছে, সেই জন্য ইউএনও অনেক খুশি। র্যাম্প শো সেদিন শেষ হয়ে গেলে এরিক ইউএনকে সবার সামনে প্রেজেন্ট করে, কারণ সেই যে ড্রেসগুলো বানিয়েছে তার মুখটাও তো সবার চেনা দরকার। ইউএন দূরে তাকিয়ে দেখে যে জিয়াচেং ওর দিকে তাকিয়ে হাততালি দিচ্ছে। সেদিন অনেক বেশি রাত হয়ে গেলে ইউএন এরিকদের সঙ্গে একসাথে বেরোচ্ছিল স্টুডিও থেকে, আর সেই সময় জিয়াচেং ওখানে অপেক্ষা করছিল ইউএনের জন্য। জিয়াচেং সেই সময় সবার সামনে ইউএনকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা দেখে ইউএন তো একেবারে অবাক হয়ে যায়।
জিয়াচেন বলে যে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, তুমি আমাকে যতই দূরে সরাও না কেন আমি তোমার থেকে কখনো দূরে সরবো না। কথাগুলো শুনে ইউয়েন অনেক ইমোশনাল হয়ে যায় আর জিয়াচেনের বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। যেটা দেখে জিয়াচেন তো ভীষণ খুশি হয়ে যায় আর তারপর জিয়াচেন আংটিটা পরিয়ে দেয় ইউয়েনের হাতে। আজকে ওরা দুজনে অনেক খুশি, সমস্ত বাধা পেরিয়ে ওরা একে অপরের সাথে হয়েছে। অন্যদিকে এই ভিডিওটাই জিয়ালিন আর সুয়ান যখন দেখতে পায় ওরা দুজনে তো দারুণ খুশি যে জিয়াচেন আর ইউয়েন একসাথে হয়েছে আর ওরা বিয়েও করতে চলেছে। এই ভিডিওটা লুজেং আর ইউন যখন দেখে ওরা দুজনে খুব খুশি হয়ে যায়। ওরা বলে ফাইনালি আমাদের বন্ধু জিয়াচেং এবার বিয়ে করবে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় ইয়েহান এসেছে শাওশাও গ্র্যানির সঙ্গে দেখা করতে হসপিটালে। আর সেখানে এসে শাওশাও গ্র্যানির সঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটাচ্ছিল। আর সেই সময় শাওশাও আসে ওর গ্র্যানির সঙ্গে দেখা করতে আর এখানে এসে ইহানকে দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায়। শাওশাও সেদিন গ্র্যানির সঙ্গে দেখা না করে ওখান থেকে আবার ফিরে আসে আর চলে আসে সেই ফুলের দোকানটার সামনে, যে দোকানটার সামনে ইহানের সঙ্গে ওর বারবার দেখা হয়েছে। ওখানে লেখা রয়েছে এই ফুলের দোকানটা বিক্রি হয়ে যাবে, যেটা দেখে শাওশাওর মনটা একটু খারাপ হয়ে যায়। এরপর রাস্তা পেরোতে গেলে ও দেখতে পায় যে সিগন্যাল রয়েছে, কিন্তু হঠাৎ করে সিগন্যালের দিকে তাকিয়ে ও অবাক হয়ে যায়। এইখানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার দুদিকেই সিগন্যাল ছিল, কারণ দুটো দিকে আলাদা আলাদা রাস্তা ছিল। এই সিগন্যালগুলো দেখে কিছু কথা মনে পড়ে যায় শাওশাওয়ের। ওর মনে পড়ে যায় যে ইহানের সঙ্গে ও যখন সম্পর্কে ছিল তখন ও যখনই ইহানের সঙ্গে দেখা করতে আসতো সবসময় ইহান শাওশাওয়ের জন্য অপেক্ষা করত। এরকমও হয়েছে যে ইহানের উল্টো দিকে থাকার কথা, কিন্তু তবুও ইহান রাস্তার ওপাশে গিয়ে শাওশাওয়ের জন্যই অপেক্ষা করত। জিনিসগুলো যেন দেখে মনে হতো যে ইহান শাওশাওয়ের জন্য সব সময় অপেক্ষা করতে চায়, শাওশাওয়ের জন্য অপেক্ষা করতে ইহান ভালোবাসে। এটা বুঝতে পেরে শাওশাও তখনই ওখান থেকে তাড়াতাড়ি করে ছুটতে থাকে আর চলে আসে সোজা ইহানের বাড়িতে ইহানের সঙ্গে দেখা করতে। এসেই বলে তুমি কেন সবসময় রাস্তার উল্টো দিকে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে? তোমার তো রাস্তার এপারে থাকার কথা ছিল, কিন্তু কেন তুমি উল্টো দিকে অপেক্ষা করতে দাঁড়িয়ে? শাওশাওয়ের মুখে এই কথাগুলো শুনে ইহান কি বলবে কিছু বুঝতেই পারছিল না। শাওশাও বলে আমি এতদিন কেন ভাবিনি যে তুমি সবসময় আমার জন্য অপেক্ষা করতে, এই ব্যাপারটা আমি খেয়ালই করিনি। ইহান অবাক হয়ে শাওশাওয়ের দিকে তাকিয়ে থাকে। শাওশাও বলে তুমি আমাকে অনেক অনেক ভালোবেসে এসেছো, তুমি সবসময় আমার জন্য অপেক্ষা করে এসেছো, কেন আমি এগুলো দেখিনি কখনো? আমি বোকা ছিলাম, আমি সবসময় নিজের ফিলিংসের কথা ভাবতাম। আমি কেন এটা ভুলে গেছিলাম যে তুমি আমাকে আগে ভালোবেসেছিলে। আমি যখন তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম তবুও তুমি আমার প্রতি আশা ছাড়োনি, বারবার আমার কাছে ফিরে এসেছিলে। আমি তোমাকে ঠিক সেইভাবেই ভালোবাসতে চাই যেইভাবে তুমি আমাকে ভালোবাসো। ইহান বলে তুমি কি এটাই বলতে এসেছো? শাওশাও বলে হ্যাঁ। ইহান বলে তুমি তো আবার তোমার মনটা বদলে ফেলবে। শাওশাও তখন ইহানকে ভীষণ কাছে টেনে নেয় আর ইহানকে কিস করে। ব্যাস এইভাবে ওদের দুজনের মধ্যে আবারও মিল হয়ে যায়, যা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সবটা ঠিক হয়ে যায়। এরপর দুজন মিলে বসে গল্প করতে থাকে আর এটাই বলে যে ওরা দুজনে কত কষ্ট পেয়েছিল। আর তারপরে একটু একটু রোম্যান্সও করতে থাকে, যেটা এতদিন ওরা করেনি। আর ঠিক সেই সময় ইহানের সঙ্গে দেখা করতে ওখানে চলে আসে ইহানের বাকি 3 বলদ বন্ধু। আর ওরা 3 জন ঘরে এসে যখন দেখে ইহান আর শাওশাওকে এইরকম অবস্থা, ওরা তো নিজেই অবাক হয়ে যায়। আর শাওশাও খুব লজ্জায় পড়ে যায় সবার সামনে, কারণ ও এমনি একটু লাজুক মেয়ে। 3 বন্ধু তো জানতো এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, হঠাৎ করে আবার এরকম রোম্যান্স চলছে, এরা তো ভাবতেই পারেনি। শাওশাও তখন এতটাই লজ্জা পাচ্ছিল যে ওখান থেকে ও চিৎকার করতে করতে পালিয়ে যায় আর বলে পরে দেখা হবে বলেই পালিয়ে যায়। জিয়াচেং বলে ও এখানে কি করছিল? ইহান রেগে মেগে বলে যে তোরা সবসময় ভুল টাইমে এন্ট্রি করিস। সবাই মিলে তো তখন এটাই জিজ্ঞাসা করতে থাকে যে শাওশাও এখানে কি করছিল, ওদের মধ্যে কবে আবার সমস্ত কিছু ঠিক হয়ে গেল। এই সমস্ত কিছু জানার জন্য ইহানকে ওরা ঘিরে ধরে। ইহান বলে এক্ষুনি ঠিক হয়েছে। এটা শুনে ওর বাকি বন্ধুরা তো খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা 4 বন্ধু মিলে ক্লাউডস ক্যাফেতে বসেছিল আর সুয়ানের বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুদিন পরে সুয়ান বিয়ে করবে। তখন ওরা ভাবে যে ওরা তো 4 জন মিলে একসঙ্গে বিয়ে করতেই পারে। ইয়েহান শাওশাওকে বিয়ে করবে, জিয়াচেন ইউয়েনকে বিয়ে করবে, আর লুজেং আবার ইউনকে বিয়ে করবে, কারণ ওদের মধ্যে তো ডিভোর্স হয়ে গিয়েছিল। আর সুয়ান জিয়ালিনকে বিয়ে করবে। একই মঞ্চে 4 জন বিয়ে করলে তো দারুণ হবে। কিন্তু তখন আবার ভাবে যে না, 4 জন মিলে একসঙ্গে বিয়ে করলে একজনের বিয়েতে তো অন্যজনরা মজা করতেই পারবে না, তাই 4 জন আলাদা আলাদা করে বিয়ে করবে। আর এরপর দেখতে দেখতে জিয়ালিন আর সুয়ানের বিয়ের দিনটা চলে আসে, যেখানে ওরা দুজনকে বিয়ে করার জন্য তো অনেক এক্সাইটেড ছিল। ওদের বিয়েতে সবাই ছিল, যারা যারা সুয়ানের বন্ধু সবাই।
সবথেকে ভালো ব্যাপার, সুয়ানের যে স্ত্রী ছিল জিয়ে, তার মা মানে সুয়ানের শাশুড়িও ছিল। আর তিনি কিন্তু সুয়ান আর জিয়ালিনের বিয়েটা খুব খুশি হয় দেখে। জিয়ালিন আর সুয়ান দুজনকে প্রমিস করে কেউ কখনো কাউকে ছেড়ে কখনো যাবে না, দুজন সারা জীবন দুজনের পাশে থাকবে, আর কেউ কখনো কাউকে কষ্ট দেবে না, আর কেউ কারোর কাছে কখনো মিথ্যেও বলবে না। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যায়। আর তাতে তো জিয়ালিন সব থেকে বেশি খুশি ছিল। পরের দিন সকাল হয়ে গেলেই জিয়ালিন চলে আসে ওর বাবার যে হোটেলের ব্যবসা রয়েছে সেখানে, কারণ এখন নতুন করে ও সিইও হয়েছে এখানে। আর ওকে দেখে এখানে তো সবাই অবাক হয়ে যায়, যে এতদিন ইন্টার্ন হিসেবে কাজ করতো সে এখন এখানে সিইও হয়ে গেল। আসলে কেউ জানতোই না যে এই হোটেলটার মালিকের মেয়েই হচ্ছে জিয়ালিন। অন্যদিকে শাওশাও যখন বাড়িতে আসে ও দেখতে পায় যে ওর দরজার সামনে খুব সুন্দর সানফ্লাওয়ার রাখা। ওটা হাতে নিতেই ভেতর থেকে পেয়ে যায় একটা চিঠি, যেটা পড়েও বুঝতে পারে ইহান এটা এর জন্য রেখেছে। ইহানের থেকে এই ফুলগুলো পেয়ে শাওশাও তো খুব খুশি। সন্ধ্যা হয়ে গেলে ইহান তখন শাওশাওর সঙ্গে চ্যাটিং করছিল, আর ঠিক সেই সময় বেলচা হাতে নিয়ে ওর বাকি 3 বন্ধু ওখানে চলে আসে। ইহান বলে, তোরা সবাই বেলচা নিয়ে এসেছিস কেন? জিয়াচেং বলে, আমাদের বয়স 30 হয়ে গেছে, তাই এবার আমরা আবারও একটা বাক্স বন্ধ করে রাখবো। সেটা আমাদের যখন 40 বছর বয়স হবে, ঠিক 10 বছর পরে আমরা এখানে এসে ওটা আবারও খুলে দেখব। তখন আমরা দেখব যে আমাদের ফ্রেন্ডশিপটা থাকে কিনা। আর আবারও বাক্স লুকিয়ে রাখতে ওরা সবাই মিলে তো ভীষণ এক্সাইটেড। সবাই মিলে তখন আবারও সেই বাক্সটা মাটির তলায় লুকিয়ে রাখতে শুরু করে, আর বলে যে আমরা যখন 10 বছর পরে এখানে আসবো তখন আমরা আরও বুড়ো হয়ে যাব, হয়তো ততদিন আমাদের সবার এক একটা ছোট ছোট করে বাচ্চাও থাকবে। তবে আসল ব্যাপারটা হচ্ছে তখন আমাদের ফ্রেন্ডশিপটা কেমন থাকে সেটাই দেখার। এরপরে 4 বন্ধু যেরকম খুনসুটি করতে থাকে তেমনটাই করে। আর লাস্টে কিছু কথা শোনা যায় যে আমাদের বয়স 30, 40, 50, 60 যতই হয়ে যাক না কেন, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মধ্যে বন্ধুত্বটা ঠিক এমনটাই স্ট্রং থাকবে। আর এখানেই শেষ হয়ে যায় এত সুন্দর একটা ড্রামা। আজকের ড্রামাটাতেই কিন্তু শুধু ভালোবাসা নেই, রয়েছে একটা বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব জিনিসটা আসলে ঠিক যে কেমন হয় সেটাই এই ড্রামা থেকে খুব ভালো করে বোঝা যায়।